না, আমি এখন পর্যন্ত আপাতত কিছু বলিনি। আপনারা তো খুবই দেখি এক্সাইটেড। ক্লাস এখনো শুরু হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আহ ভালো আছেন তো সবাই? এখনো অনেকে জয়েন করছে। মানুষজন এখনো জয়েন করছে, আমি আসলে বুঝতে পারছি না এখন শুরু করা উচিত নাকি আরো 1-2 মিনিট ওয়েট করা উচিত। স্যার একটা কথা বলতাম। জামিল ভাই শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আপনি একটু 5 মিনিট ওয়েট করেন, সবাইকে একটু জয়েন করতে দেন। সবাই ঠিক আছে, তো এখনো জয়েন করতেছে কন্টিনিউয়াসলি। ঠিক একজন আছে। কথা বলতে যাচ্ছে। ভাইয়া আসসালামু আলাইকুম। সালাম। ভাই কালকে পড়াগুলো নিয়ে একটু কোশ্চেন ছিল আমার। বলেন। এক্সারসাইজ 5 এর 6 আর 9 এর মধ্যে একটু প্রবলেম। এক্সারসাইজ 5 5 এ 6 আর 9 এর মধ্যে একটু সমস্যা। এই 5 এ এই এক্সারসাইজে জি 5 এ কি সমস্যা বলেন? 5 বাই এটা 6 6 না স্যার আগের এক্সারসাইজটা এটা না 5 আগে কি মানে এক্সারসাইজ 5 যেটা ওটা মনে হয় বলতাছে এটা। জি হ্যাঁ, বলেন কি সমস্যা। ভাই এখানে 6 আর 9 এর মধ্যে হ্যাঁ, মানে একই লোক এবং একই স্টুডেন্ট মানে বোঝানো হয়েছে, কিন্তু ওখানে একটাতে আদার্স ব্যবহার করছে, অন্যটাতে অ্যানাদার। মানে ওটা কেন ব্যবহার করছে আমি বুঝিনি। আচ্ছা আমি এখন এটা বলবো আমি। আচ্ছা বলে দেন সমস্যা। আচ্ছা আমি গতকাল ক্লাস তো করেছিলেন তো জি গতকাল ক্লাসের ভিতরে তো আপনাদেরকে বলেছিলাম যে একজন একজন করে যখন আমি বলবো তখন আমি অ্যানাদার ব্যবহার করব, ঠিক আছে? জি তো এখানে এই যে এই এক্সাম্পলটা খুব সুন্দর একটা এক্সাম্পল। দেখেন এখানে বলছে 6টা মানুষ ছিল স্টোরে। জি টু ওয়ার বাইং মিট, দুইজন মাংস কিনতেছিল। তারপরে ড্যাশ দিয়ে লেখা আছে ওয়াজ। ওয়াজ জি হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে সাবজেক্ট হবে সিঙ্গুলার। জি ভাই ওখানে অ্যানাদার হবে। তো দেয়ার আর 7 স্টুডেন্ট ওখানে। মানে ওখানেও তো স্টুডেন্ট কে মানে নির্দিষ্ট করে। তাইসির ভাই কি কিছু বলছেন? সাউন্ড আসছে না। একটা মিনিট। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা তারপরে দ্বিতীয় সেন্টেন্সটার ভিতরে দেখেন আবার ওয়াজ দেওয়া আছে, তো এখানে আপনি আবার অ্যানাদার দিবেন। অ্যানাদার ওয়াজ ইটিং আ ক্যান্ডি। তারপরে দেওয়া আছে ওয়ার। তো এইখানে যে ওয়ার দেওয়া আছে, তাহলে এখন কি দিব? আমার দুইজন হচ্ছে মাংস কিনতেছিল, আর একজন একজন করে আমি ম্যাগাজিন আর ক্যান্ডি বার কিনাইছি, তাহলে এখন আমি কি দিব? আদার্স আদার্স। আদার্স না, দা আদার্স, কারণ 6 জনের ভিতরে 2জন বাকি আছে। জি এটাই আমি কিন্তু সেদিনকে দেখিয়েছি। জি তাহলে ভাইয়া ওই মানে দেয়ার আর 7 স্টুডেন্ট।
7 9 নম্বরে কোথায়? যাইতে হবে জামিল ভাই। ও 9 নম্বরে। 9 ও নাম্বার। আচ্ছা, হ্যাঁ মুখস্থ বলে দিচ্ছে বাপরে। হ্যাঁ, এখানে বলছে দেয়ার আর 7 স্টুডেন্টস ফ্রম জাপান, এর সাথে কি বলছে এন্ড that are আদার। from Iran। জি হ্যাঁ, এখানে others are from Iran and others are from other দা places। এন্ড দ্য আদার্স। তা দ্য কেন আদার। হবে? আপনি কি জানেন টোটাল কত? আমার কথা আগে শোনেন। আপনি কি জানেন এখানে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত? আপনি ফার্স্ট লাইনটা পড়ে ভাবতেছেন টোটাল স্টুডেন্টের সংখ্যা 7 জন, আসলে কিন্তু তা না। 7 জন স্টুডেন্ট জাপান থেকে আসছে। টোটাল জি 100-200 স্টুডেন্ট হতে পারে। 7 জন আসছে জাপান থেকে, জি অন্যরা আসছে ইরান থেকে। তো করলাম কি আদার্স আর ফ্রম ইরান, তাহলে আমার দুইটা সেগমেন্ট শেষ হয়ে গেল। এখন আমি সেন্টেন্স শেষ করতেছি, আমি এখানে বলতে পারি দা আদার্স মানে বাকি যারা আছে আর ফ্রম আদার প্লেসেস। এখানে কিন্তু আবার দি আদার বলবো না, শুধু আদার প্লেসেস বলবো, কারণ এইখানে আমি যে কোনো প্লেস কে বোঝাতে পারি, নট দ্য রেস্ট অফ দ্য গ্রুপ। জি আশা করি বুঝতে পেরেছেন। জি হ্যালো, ভাইয়া লাস্টেরটা কেন আদার্স হবে না? এখানে তো প্লেসেস। আচ্ছা এটা আপনাকে ক্লাসটাকে করতে হবে, এটা খুব ভালো করে দেখানো হয়েছে কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ। জি জি ভাইয়া। প্লেসেস এর আগে অ্যাডজেক্টিভ বসাতে হবে, এই কারণে আদার্স হবে না। জামিল ভাই আপনি ক্লাস শুরু করেন এখন। ইটস অ্যাবাউট 94 people। ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে সিম্পল প্রেজেন্ট। হ্যালো ভাই, কিছু বলতেছেন? কিছুই শোনা যাচ্ছে না। জামিল ভাই আপনার সাউন্ড নাই কিন্তু। আচ্ছা, আমি জামিল ভাইকে মোবাইলে ফোন করে না বলছি। না, ঠিক আছে ঠিক আছে, আমি ওখানে নেটওয়ার্ক চলে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এখন আসছে না? ও আচ্ছা, ওকে, সো হ্যাঁ হ্যাঁ এখন আসছে, কথা বলেন। ওকে, তা আমরা সবাই মনে হয় একটা বাদ খুঁজছি, আমারও ডিসকানেক্ট। ওই না বৃষ্টি বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি পড়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। বৃষ্টি পড়লে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে, সরি ফর দ্যাট। ওকে, আজকে আমরা তিনটা টেন্স নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট, আরেকটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, সো দেখি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলতে কি বুঝি বা আমরা কখন ব্যবহার করি, যে যা জানেন বলে ফেলেন। অতীতে কোনো মানে অতীতে কিছু বোঝাতে। নির্দিষ্ট কোনো সময় একটা ঘটনা ঘটেছে সেটা বলতে আমরা বুঝি। আপনি হচ্ছে সুন্দর কি একটা কথা বলেছেন। সাধারণ কাজ হয়েছিল। হ্যাঁ, সাধারণ কাজ হয়েছিল। আচ্ছা, দুটো মতামত পাইলাম। একজনের প্রথম যেটা বলছে অতীতে নির্দিষ্ট একটা সময়ে। আচ্ছা, আর আরেকজন বলছেন সাধারণ কোনো কাজ হয়েছিল। আর কেউ? আচ্ছা, তো আর কেউ মতামত দিচ্ছেন না, ওকে সমস্যা নেই। যিনি বলেছেন একটা নির্দিষ্ট সময়ে অতীতে একটা ঘটনা ঘটেছিল, সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলি। উনি একদম যথাযথ কথাটা বলেছেন। সময়ের বিষয়টা অতীতকালে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে যতগুলো সেন্টেন্স আছে দেখেন, এই জায়গায় প্রত্যেকটাতেই দেখবেন একটা অতীত সূচক শব্দ আছে। প্রথম সেন্টেন্সটা আমরা যদি দেখি লাস্ট ইয়ার, সেকেন্ডটা ইয়েস্টারডে, তারপরটা লাস্ট নাইট, তারপরটা হচ্ছে দেখেন আফটার ডিনার। এটাও কিন্তু আসলে একটা অতীত সূচক শব্দকে নির্দেশ করছে, সেটা আমরা একটু দেখলে বুঝতে পারবো, বলবো আপনাদেরকে আমি। তারপর হচ্ছে দিস আফটারনুন, তারপর হচ্ছে স্যাটারডে নাইট। আচ্ছা, এখন দেখেন
লাস্ট ইয়ার মানে তো আমরা বুঝিয়ে ফেলছি যে এটা একটা অতীতের একটা সময়। ইয়েস্টারডে মানেও আমরা বুঝছি, লাস্ট নাইট আমরাও বুঝছি যে এটা একটা অতীতের সময়। আফটার ডিনার এটা আসলে অতীত সূচক সময় নির্দেশ করছে কি করছে না, আমরা সেটা কিভাবে বুঝবো? আপনাদের মতামত যদি পাই আমার জন্য সুবিধা হবে, কারণ নইলে একা একা বলতে একঘেয়েমি লাগে। কেউ কি বলবেন? আগের ভার্বটা দেখলে তো বোঝা যাচ্ছে ভাইয়া ওয়াশড আছে। আচ্ছা, সো মার্ক ওয়াশড দ্য ডিশেস আফটার ডিনার। আচ্ছা, তো এখানে বেসিক্যালি একটা জিনিস খেয়াল করেন, আমি আসলে যেটা আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি, লাস্ট ইয়ার থাকার কারণে আমি এখানে গোস না দিয়ে ওয়েন্ট দিয়েছি। লাস্ট ইয়ার থাকার কারণে, কথাটা খেয়াল করবেন, লাস্ট ইয়ার থাকার কারণে আমি গোস না দিয়ে ওয়েন্ট দিয়েছি। তাহলে এখানে ওয়াশড ভার্বটা তো আসলে আফটার ডিনার অনুসারে হওয়ার কথা ছিল, কিন্তু আপনি বলছেন ওয়াশ অনুসারে আমরা আফটার ডিনারকে মনে করছি অতীতকালের সময়। মানে দুইটা কিন্তু অপোজিট। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। না ভাইয়া, জি একবার ভাইয়া। বলেন। আসলে ভাই এখানে সেন্সটা তো হচ্ছে খাবার তো আগে খেয়েছে, তারপরে হচ্ছে আর কি মানে ডিনার মানে ডিশ গুলো ধোবে আর কি, এর জন্য আর কি রাইট ওইটা রাইট পূর্ববর্তী কাজ হয়েছে, রাইট এই জন্য এটা রাইট, ঠিক আছে। নরমালি আমরা খাওয়ার আগেও কিন্তু ডিশ ওয়াশ করি যদিও বা, কিন্তু আসলে কমন সেন্স বলে কি খাবার পরে, মানে খাবার আগে না করলেও খাবার পরে কিন্তু আমরা সবাই ওয়াশটা করি। সো আফটার ডিনার আমরা ডিশ ওয়াশ করব, এটাই স্বাভাবিক। এই কারণে আমরা ওয়াশড কথাটা ইউজ করতে পারছি সেন্স দিয়ে। আচ্ছা, আমি আবার বলছি শুরু থেকে। অতীত সূচক কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখলে আমরা বুঝি যে এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। যেমন এখানে দেখেন লাস্ট ইয়ার, এই লাস্ট ইয়ার এই শব্দটা যখন আছে তখন এখানে আমাকে যদি বলা হয় যে একটা ভার্ব বসাতে, গোস, গো, ইজ গোয়িং, নাকি ওয়েন্ট, নাকি হ্যাজ গন, আমরা কোনটা বসাবো? ওয়েন বসাবো ওয়েন্ট বসাবো। কেন ওয়েন্ট বসাচ্ছি? লাস্ট ইয়ারের জন্য। লাস্ট ইয়ারের জন্য। আচ্ছা, এখন এই লাস্ট ইয়ার অতীত সূচক শব্দ আমরা জানি, যে কারণে আমরা ওয়েনটা বসাই দিলাম। কিন্তু আফটার ডিনার যে একটা অতীত সূচক শব্দ, এটা আমরা জানি না, এটা তো ভবিষ্যতেরও একটা শব্দ হতে পারে। তাহলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স করলাম কেন? সো একজন বলেছেন কমন সেন্সের কারণে, যে আমরা ডিনারের পরে ডিশ ওয়াশ করি যে কারণে। আচ্ছা, আই উইল ওয়াশ দ্য ডিশেস আফটার ডিনার। হ্যাঁ, ডিনারের পরে আমি ডিশগুলো ওয়াশ করব। আমি কি এভাবে লিখতে পারতাম না? জি ভাই পারতাম। তাহলে কমন সেন্সটা তাহলে কেন এখানে খাটতেছে না? কমন সেন্সটা কেন খাটতেছে না? এর কারণটা হচ্ছে ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ভালো করে খেয়াল করবেন। আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো টেন্স ব্যবহার করতে পারি যখন যেটা ইচ্ছা। কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আমরা যখন যেটা ইচ্ছা যে কোনো টেন্সের স্ট্রাকচারে লিখতে পারি, কিন্তু আমাদের লেখাটা যুক্তিসঙ্গত হতে হবে এবং বোধগম্য হতে হবে। আচ্ছা, যুক্তিসঙ্গত কি? যেমন এই লাস্ট ইয়ার শব্দটা আছে, এটাকে আমি পাস্ট ইনডিফিনিট ছাড়া অন্য কোনো টেন্সে করব না। করব নাকি করব না? করব না। করব না। কিন্তু এই আফটার ডিনারটা এটা থাকলেও আমি যে কোনো টেন্সে লিখতে পারি, কিন্তু প্রেজেন্টে লিখবো না পাস্টে লিখবো না ফিউচারে লিখবো, সেটা হচ্ছে আমি যাকে বোঝাতে চাচ্ছি তার উদ্দেশ্যে। আমি যদি এটাকে পাস্টে লিখি, এর মানে হচ্ছে যে ডিনারের পরে আমি আমার ডিশগুলো ওয়াশ করেছিলাম, আর যদি ফিউচারে লিখি এর মানে হচ্ছে ডিনারের পরে আমি আমার ডিশগুলো ওয়াশ করব। দুইটা দুই ধরনের আমার সেন্স। তাহলে এই জায়গায় কিন্তু কোনো বেসিক্যালি অতীত সূচক শব্দ নাই, জাস্ট একটা ঘটনা আমি আমার মনের মতো করে প্রকাশ করছি। সেটা পাস্ট ইনডিফিনিটও হতে পারে, ফিউচার ইনডিফিনিটও হতে পারে। আমার এই কথাগুলো কি বোঝা গিয়েছে? হ্যাঁ, তার মানে অতীত সূচক শব্দ থাকলেই তখন আমরা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্স ম্যান্ডেটরিলি করব, বাধ্যতামূলকভাবে করব। আর বাকিগুলোর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু সেন্স, অ্যাকর্ডিং টু কনটেক্সট, কনটেক্সটে যেটা বলে। যেমন মনে করেন আমাকে একটা প্যারাগ্রাফ দিল, ওখানে দেখা আছে প্রত্যেকটা ঘটনা অতীতকালের, তো আমি কি ওখানে ধুম করে একটা ভবিষ্যৎকালের ঘটনা ঢুকাই দিব? না, ওইটার সাথে সামঞ্জস্য রেখে আমি একটা অতীতকালের ঘটনা ওখানে সন্নিবেশন করব।
আমি বোঝাতে চাচ্ছি আমি যখন যে টেন্সটা ব্যবহার করব সকল টেন্সগুলো যেন আপনাদের সাউন্ড আসছে, সকল টেন্সগুলো যেন ওই ধরনের ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিটা বজায় রাখে। আচ্ছা, এতগুলা কথা বলার কারণটা কি? এতগুলা কথা বলার কারণটা হচ্ছে সিম্পল পাস্ট এবং এই প্রেজেন্ট পারফেক্ট, এই দুইটা হচ্ছে এমন একটা টেন্স আমরা প্রায় গুলাই ফেলি যে আমি কি আসলে সিম্পল পাস্টে লিখবো মানে পাস্ট ইনডিফিনিটে লিখবো নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো, আমরা এটাতে গুলাই। এখন এই দুটার মধ্যে কিন্তু আসলে একটা ব্যবহারিক বিশাল বড় রকমের একটা পার্থক্য আছে। পার্থক্যগুলো নিয়ে আমি কথা বলবো, আপনাদের মতামতগুলো একটু দিবেন, আপনারা কি বুঝেন? ভাইয়া আগের হ্যাঁ। যে সেন্টেন্সটা বললেন না, ওইটা যদি পরীক্ষায় আসে তখন হ্যাঁ। যদি মানে অপশনে উইল থাকে আর ওয়াজ থাকে, তখন আর ধর একটা পাস্ট টেন্সে থাকলো একটা ফিউচার টেন্সে থাকলো, তখন আমি কোনটা মানে আনসার করব? সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। এই সেন্টেন্সটা যদি পরীক্ষায় আসে আপনি কোনটা আনসার করবেন? হ্যাঁ, শুনেন আপু, এই সেন্টেন্সটা আনসার করার জন্য আপনার কি এটার আগে এবং পরে কোনো লাইন আছে? না ভাইয়া, নাই তো, অন্য এখানে কোনো নেই। সেন্টেন্স নাই? এখানে নাই। যদি জি। না থাকে সবগুলাই রাইট। যদি থাকে, জি ভাই। যদি আগে বা পরে পাস্ট থাকে আপনি এখানে পাস্ট দিবেন, আগে বা পরে ভবিষ্যতের ঘটনা থাকলে আপনি ফিউচার দিবেন। আমি তো আপনাকে বললাম অ্যাকর্ডিং টু কনটেক্সট, আপনি আমার কথাটা ধরতে পারেন নাই বোধহয়। জি ভাই, বুঝতে পারছি এখন। ওকে, আচ্ছা, এখন আমি জানতে চাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট এই দুটার মধ্যে পার্থক্যটা কি আপনারা বলেন, আমি একটু শুনি তারপর আমি বলবো। ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট হলো মানে অতীতে মানে কোন এক সময় হয়েছে কাজটা, কিন্তু মানে এক্সাক্ট যে টাইম সেটা জানি না। আর আচ্ছা, পাস্ট টেন্সে আমরা আসলে টাইমটা জানি, যে যেমন লাস্ট নাইট, লাস্ট ইয়ার বা ইয়েস্টারডে এরকম। পাস্ট টেন্সে হলো অতীতে ঘটেছিল, হ্যাঁ হ্যাঁ আর প্রেজেন্ট হ্যাঁ, পারফেক্ট হলো অতীতে ঘটেছিল কিন্তু বর্তমানেও ঘটা সম্ভব। আচ্ছা, ভাইয়া হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্ট হলো অতীতে ঘটেছে কিন্তু তার রেশ এখনো রয়ে গেছে, সেক্ষেত্রে হলে প্রেজেন্ট পারফেক্ট। আর যেটা অতীতে ঘটে গেছে সেটা হ্যাঁ। পাস্ট ইনডিফিনিট। লাইক আমরা যখন রিসেন্টলি এট দিস মোমেন্ট এই ওয়ার্ড গুলো ইউজ করবো, ব্যাপারটা অতীতে ঘটে গেছে কিন্তু এখন অনুভূতিটা এখন আমার সামনে আছে। এই টাইপের সেন্টেন্স গুলোতে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে জামিল, শাকিল ভাই। এটাকে বলেন আপনি। এই না না, আপনার কোশ্চেনের আনসার দেওয়া যাবে না, বলেন কোশ্চেন না, করেন, না, আনসার দিন। আমাকে এই যে কিছুক্ষণ আগে যেটা বললো, আমাদের বইগুলোতেও লেখা আছে যে অতীতকালে একটা মানে কি হয়েছে, একটা কাজ ঘটে গেছে কিন্তু ফলাফল বর্তমান, রেশ রয়ে গেছে। এই সিলন ব্যাপারটা না সিলন আমি এখন পর্যন্ত বুঝি না যে রেশটা কেমনে রয়ে যায়। রেস্টটা কেমনে রয়ে যাবে? হ্যাঁ, ভাইয়া সুন্দর। যেমন ধরুন আমি হ্যাঁ। আজকে সকালে কক্সবাজার থেকে চিটাগাং হ্যাঁ, আসলাম, হ্যাঁ। আমি এখনো রাতের বেলায় আমি এখনো বলতে পারবো যে আমার মানে ঘটনাটা ঘটে গেছে কিন্তু আমার মধ্যে এখনো রেস্টটা রয়ে গেছে, মানে কক্সবাজার থেকে আমি এখন চিটাগাং আসছি, এই টাইপের আর কি বোঝাচ্ছে। মানে আর আমি বেসিক্যালি কিন্তু এখানে যে আমি হ্যাঁ। সকালবেলা রিসেন্টলি এই ওয়ার্ডগুলো দেখলে আসলে বোঝা যায়। ওয়াশরুমে যাই নাই, রেস্ট রয়ে গেছে। স্যার এটা রেস্ট। আবেগ। ভাই যদিও হচ্ছে আসছে আমি এখনো ভাইয়া। ফিল টায়ার্ড, তো এরকম বোঝানোর জন্য মানে ভাইয়া যেটা বলেন আর কক্সবাজার থেকে চিটাগাং আসছে। অতীতে অল্প সময়ে যেটা হয় সেটা ইনডিফিনিট টেন্স, আর যেটা অনেক সময় ধরে হয় ওটা হচ্ছে পারফেক্ট টেন্স। এই ডেফিনেশনটা আমি নতুন পাইলাম। যাই হোক, অতীত অল্প সময় ধরে হলে পাস্ট ইনডিফিনিট সেটা ঠিক আছে, অনেক সময় ধরে হলে প্রেজেন্ট পারফেক্ট এটা আমি নতুন পাইছি। আচ্ছা, যাক, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আর এখানে রেশের কথা বলছে, শাকিল ভাইও বলছে, তো রেশের কথা আমি যেটা বলি সেটা হচ্ছে গত বছর আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, বুঝছেন, এখনো আমার ইন্ডিয়ার রেশটা কাটে নাই। আমি কি এটা এখন প্রেজেন্ট পারফেক্টে করব না পাস্ট ইনডিফিনিটে করব? গত বছর গেছিলাম। ভাইয়া অথবা এটা আপনি অনেকদিন ধরে ঘটার বিষয়টা যদি আমরা এরকম বলি যে মনে করেন 200 বছর শাসন করছে ব্রিটিশরা, হ্যাঁ, তো এটা অনেক দিন ধরে ঘটছে, এখন এটাকে কি আমি এখন প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করব? মানে আমরা কিন্তু আপনাদেরকে এই আপনাদের যে আইডিয়া গুলো আছে সেই আইডিয়া গুলা ভাঙানোর জন্য এই কথাগুলো বলতেছি, আপনারা একটু চিন্তা করবেন। আমি আরেকটা বলি, যেমন আমি এসএসসি পাস করেছি, হ্যাঁ। সো আই হ্যাভ পাসড ইন 1999, ঠিক আছে। এখন আমি তো বলছি আই হ্যাভ পাসড এসএসসি, হ্যাঁ। এখন হচ্ছে যে এটার আসলে আমার ভুল কোথায়?
আচ্ছা তো না এখন আবারও আরেকজন বলতে পারে উনি 10 বছর পড়ালেখা করে কিন্তু এসএসসি পাস করছে, বিশাল সময়। আচ্ছা হ্যাঁ, তো এখন আমাদের আসলে জাতিগত সমস্যা হয় প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট। আমাদের কয়েকটা ট্রিক আমরা জাস্ট মাথায় রাখবো পরীক্ষার জন্য, বাট আপনাদেরকে আমি এতটুকু নিশ্চয়তা দিচ্ছি আপনি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবেন নাকি পাস্ট ইনডিফিনিট ইউজ করবেন অ্যাকর্ডিং টু ইওর সেন্স, আপ টু ইওর সেন্স, আর কিচ্ছু না। বাট কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারি এটা পাস্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট পারফেক্ট। এই ধরনের শব্দগুলো আমরা চিনি, যেমন পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, এগুলো বলছিলাম, হ্যাঁ ইয়েস্টারডে এগুলো বলছিলাম। প্রেজেন্ট পারফেক্টেও এরকম কিছু কিছু শব্দ আছে। প্রেজেন্ট পারফেক্টের যে শব্দগুলো হচ্ছে যেমন আমরা চিনি জাস্ট নাও, অলরেডি, এভার, লেটলি, রিসেন্টলি, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট চিনার ওয়ে। এটা হচ্ছে একটা টেকনিক, আপাতত এতটুক আপনারা সবাই জানেন আমি ধরে নিচ্ছি। এখন কিছু কথা বলবো, এগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাইলেও যাইতে পারে। প্রথমে টোয়েফেলের উপর থেকে বলছি, টোয়েফেলে কি কি বলছে খেয়াল করেন। টোয়েফেলে বলছে an action that happened at an indefinite time in the past। এর মানে হচ্ছে এই যে এখানে একটা এক্সাম্পল দিল, জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এখানে কি কোনো সময়ের কথা উল্লেখ করা হয়েছে? না ভাইয়া, না। যদি আমি এখানে লাস্ট ইয়ার উল্লেখ করে দিতাম তাহলে এটাকে আমি কোন টেন্সে লিখতাম? ফার্স্ট পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। তার মানে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি, যদি সময়ের কথাটা উল্লেখ না থাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট লিখব, এই একটা ডিসিশনে আসতে পারি। ইয়েস অর নো? ইয়েস। ওকে। 2 নাম্বার হচ্ছে জামিল, মানে এইটাই জি, জি। হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের বেসিক ডেফিনেশন। আমাদের বাংলাদেশি বইতে যেগুলো লেখা আছে একদম গুবলেট পাকায় ফেলাছে, ক্লাস 5 থেকে আমি বুঝতে পারি না এইটাই হচ্ছে এক্সাক্ট ডেফিনেশন। অ্যান অ্যাকশন অকার্ড ইন দ্য পাস্ট বাট দ্য টাইম ইজ নট স্পেসিফাইড। টাইম বলা নাই, আমি বললাম আমি এসএসসি পাস করেছি, 99 বলার সাথে সাথে পাস হয়ে যায়। এই যে আমাদের ছোটবেলায় শিখাইতো যে সে বাড়ি এসেছে, সে গতকাল বাড়ি এসেছে। পাস্ট ইনডিফিনিটের তাহলে হচ্ছে যে অ্যাকচুয়াল ডেফিনিশনটা দাঁড়াচ্ছে কি, অতীতের স্পেসিফিক সময়টা উল্লেখ থাকবে, মানে অতীতের সময়টা উল্লেখ থাকবে, রাইট? রাইট। পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্টের হচ্ছে যে একটা সময় অতীতের কাজ, দুইটাই অতীতের কাজ, একটা সময় উল্লেখ আছে, একটা সময় উল্লেখ নাই। শাকিল ভাই আপনি কিন্তু পুরো ক্লাসে থাকেন, আমি আপনার সৌজন্যে ওদেরকে কিছু মজার মজার জিনিস দেখাবো, আর আপনি যদি চলে যেতে চান আমাকে বলবেন যে আমি চলে যাচ্ছি, তাহলে আর দেখাবো না। না আমি আসি আর কি, আমি জাস্ট ই করলাম। ওকে হ্যাঁ থাকেন আপনার ভাইয়া সৌজন্যে আমি আপনার এটা শুনে ওটা মনে হলো যে এখানে যে ইনডিফাইন্ড টাইম আছে না, ওটাই মনে হয় বাংলা অনুবাদ করতে যায় হচ্ছে যে ফল রেশ এখনো বিদ্যমান আছে, এটা মনে হয় অনুবাদ করার টাইমে ভুল করে স্যাররা এরকম মানে না ওইটা আসলে ওই জায়গা থেকে অনুবাদ করে নাই, ওইটা অনুবাদ করছে এই জায়গা থেকে। দাঁড়ান, এই যে এ রেশ এখনো রয়ে গেছে, এটা এখান থেকে ভুল অনুবাদ করছে। আচ্ছা যাই হোক আমি আসবো। ওকে, তো 2 নাম্বার কথাটা কি বলছে দেখেন, an action that happened more than once in the past। হ্যাঁ, যেমন মনে করেন আমি ঢাকা গিয়েছি বা গিয়েছিলাম, বাংলায় আমার জানার দরকার নাই। আমি মনে করেন আপনি ঢাকায় গেছেন, ওইটা আপনি ট্রান্সলেশন করতেছেন এরকম, আই হ্যাভ গান টু ঢাকা নাকি আই ওয়েন্ট টু ঢাকা? বলেন, আমি ঢাকা গিয়েছি, আই হ্যাভ গান টু ঢাকা নাকি আই ওয়েন্ট টু ঢাকা? আই হ্যাভ গন টু ঢাকা। আই হ্যাভ গন টু ঢাকা। কারণটা হচ্ছে আমি এখনো কি টাইমটা আনি নাই। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে অতীতকালে ঘটবে কিন্তু মোর দেন ওয়ান্স। আচ্ছা, আমি যদি বলি আমি 3 বার ঢাকা গিয়েছিলাম, গিয়েছি বলি নাই, গিয়েছিলাম, আমি 3 বার ঢাকা গিয়েছিলাম, তাহলে এটা ট্রান্সলেশনটা কি দাঁড়ায়? I went to Dhaka in 3 times. I have gone to Dhaka in 3 times. I have gone to Dhaka in 3 times. ইন বলতেছেন নাকি কেউ কেউ? Hey, what হবে না? I have gone to Dhaka for 3 times. কেন শুধু 3 টাইমস বললে কি সমস্যা বলেন তো? শুধু 3 টাইমস বললে কোনো সমস্যা আছে? ইন 3 টাইমস আর শুধু 3 টাইমস এর মধ্যে পার্থক্য কি? বিশাল পার্থক্য। ইন 3 টাইমস তো হয়ই না। ইন 3 টাইমস কথাটার মানে কেউ বলতে পারবেন?
in 3 times? 3 বার সময় ধরে দেখা। 3 বার সময়ের ভেতর এরকম মনে হয় না ভাইয়া? সেটা যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনি উইদিন ইউজ করবেন। 3 বারের মধ্যে। হ্যাঁ, ইনটা দ্বারা কি বোঝায়? কিছুই বোঝায় না। আচ্ছা যাই হোক, তো এখন খেয়াল করেন আমরা বাংলা থেকে যেটা ট্রান্সলেট করি, আমি গিয়েছিলাম, শাকিল ভাই একটু আগে যেটা বললো আমি গিয়েছিলাম, আমি গিয়েছি। সো গিয়েছিলাম যখন আমরা বলি তখন আমরা বেসিক্যালি সেটাকে ওয়েন্ট করি, আর গিয়েছি যখন বলি হ্যাভ গান করি। এটা হচ্ছে বাংলা বই থেকে আমরা ইংলিশ অনুবাদ করি, যেটা আসলে এই জায়গার ডেফিনেশনের সাথে একটু দ্বিমত পোষণ করতেছে আর কি। সেটা হচ্ছে বলতেছে যে গিয়েছিলাম বলুক সমস্যা নাই, কিন্তু যদি একাধিকবার গিয়েছিলাম কথাটা বোঝাই। মানে আপনি গিয়েছিলাম বলতে পারবেন কিন্তু সেটা একাধিকবার হবে, যেমন 2 বার 3 বার 4 বার 5 বার। সেক্ষেত্রে আপনি সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাভয়েড করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবেন। কেন চলে যাবেন? কারণ এটা হচ্ছে রিপিটেড অ্যাকশন, এই কাজটা বারবার হয়েছে, এই কারণে রিপিটেড অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তার মানে দ্যাট হ্যাপেন্ড মোর দেন ওয়ান্স ইন দ্য পাস্ট, এই কথাটা হচ্ছে আসলে অতীতকালের যদি কোনো রিপিটেড অ্যাকশন বুঝায় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আর ভাই একবার গেলে পাস্ট ইনডেফিনিট। আমি একটু যোগ করি জামিল ভাই। জামিল আমি এখানে জাস্ট একটা জিনিস বলি, একবার গেলে আমি ঢাকা গিয়েছিলাম, মানে ইজ ইট দ্য কারেক্ট ফর্ম? মানে আমরা যে বলি যে আমি ঢাকা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা, ইজ ইট দ্য কারেক্ট ফর্ম? মানে ইন মাই সেন্স আমি যেটা বলি, ইন মাই সেন্স দ্যাট ইজ নট দ্য আর কি অ্যাকচুয়াল ইউজ অফ পাস্ট ইনডেফিনিট আমার সেন্সে। এখন হচ্ছে ডিফার যে পাস্ট ইনডেফিনিট আমি একটু অ্যাড করি। হ্যাঁ আমি অ্যাড করি, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আই গেস। আপনারা ইংলিশটা যদি ভুলে যান, আপনি মনে করেন বাংলায় চিন্তা করেন। আপনারা সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কয়বার কক্সবাজারে গেছেন, বাংলায় দেখেন আমি কিন্তু গিয়েছিলেন বলতেছি না, আমি বলছি কয়বার কক্সবাজারে গেছেন। আপনি এটার উত্তরে কি বলবেন? বাংলায় কোনোদিন কি আপনি এরকম করে বলেন যে আমি কক্সবাজারে 5 বার গিয়েছিলাম? আমরা কিন্তু সবসময় বলি আমরা কক্সবাজারে 5 বার গিয়েছি। নর্মাল আপনি জাস্ট কমন সেন্স যে চিন্তা করেন, আপনি কি বলবেন? আমি কক্সবাজারে 5 বার গিয়েছি। সো এইখানে এই কথাটাই বলা হচ্ছে যে কোনো একটা কাজ যদি বারবার ঘটে, রিপিটেড অ্যাকশন হয়, সেই ক্ষেত্রে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখবো। আর শাকিল ভাই যেটা বললো যে আমি ঢাকায় গিয়েছিলাম বা ঢাকায় গিয়েছি, আমি কোনটা বলবো? এইটার উত্তরও আপনাদেরকে জামিল ভাই দিচ্ছে। দ্যাট ডিপেন্ডস অন ইউর সেন্স। বিষয়টা যদি এরকম হয় যে এখন আমি ঢাকায় গিয়েছি বা আমি চিটাগাঙে এসেছি, এরকম যদি আমি বুঝাই, সেই ক্ষেত্রে আমি সেটাকে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। আর অনেক আগের ঘটে যাওয়া একটা ঘটনা আমি যদি বলি, তখন যেমন আমি 2001 সালে 7 গম্বুজ মস্ক দেখতে গিয়েছি, এরকম কিন্তু বলি না। আমি বলি 2001 সালে 7 গম্বুজ মস্ক দেখতে গিয়েছিলাম, সেটা হ্যাপেন্ড ওয়ান্স। সো এইটাকে আমি পাস্ট ইনডিফিনিট করব। আশা করি এই জিনিসগুলো কভার হয়েছে। এইখানে আমি আরেকটু অ্যাড করি। আসলে আমি যখন হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা আসলে হচ্ছে ছোটবেলায় যখন ট্রান্সলেশন করতাম, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, হয়তো সেটা ট্রান্সলেশন শেখানোর জন্য ঠিক আছে, বাট ইন মাই সেন্স আমি যদি বলি আই এট রাইস, প্রপার মানে গ্রামাটিক্যালি কারেক্ট হইতে হলে পাস্ট টাইম উল্লেখ থাকা উচিত। মানে আমার কাছে ডেফিনেশন অনুযায়ী এটা মনে হয়, মানে তাইসির জামিল ইউ মে ডিফার, বাট আমার কাছে হচ্ছে আই এট রাইস গ্রামাটিক্যালি আর কি স্ট্রাকচারালি কারেক্ট, বাট মানে এই যোগ্যতার দিক থেকে পাস্ট ইনডিফিনিট যেহেতু পাস্ট টাইমটা উল্লেখ থাকতে হবে ইন সাম সেন্স। ঠিক আছে, এটা হচ্ছে যে আমার অপিনিয়ন। সবাই অনেক অপিনিয়ন দিয়েছেন, থ্যাংক ইউ। এবার মূল বিষয়টা আমি আসলে ওপেন করি। আপনি যে কোনো টেন্সে ইউজ করতে পারবেন। অতিসূচক শব্দ থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট, পারফেক্টের শব্দ থাকলে পারফেক্ট, এই দুইটা ছাড়া আর বাকি যে কোনো ক্ষেত্রে আপনি হয় ইচ্ছা পাস্ট ইনডিফিনিট ইউজ করতে পারবেন, নয় প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারবেন। আপনার ইচ্ছা, কেউ আপনাকে কিছু বলতে পারবে না, বাট অবশ্যই কনটেক্সট থাকতে হবে। যেমন মনে করেন আই এট রাইস বা আই হ্যাভ ইটেন রাইস, আপনি দুইটাই বলতে পারেন, আই এট রাইসও বলতে পারেন, আই হ্যাভ ইটেন রাইসও বলতে পারেন। কিন্তু আমাকে আপনি যখন বলছেন আই এট রাইস, তার মানে আমি
ধরে নিয়েছি যে কি পূর্বে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তুমি কি ভাত খেয়েছিলে, ওই ধরনের একটা ঘটনা, অতীতকালের একটা ঘটনা, কনটেক্সট বুঝে নিচ্ছি। আপনি যে কোনো টেন্স ইউজ করেন, ইটস ওকে, বাট আমি ধরে নিতে হবে কনটেক্সটটা ঠিক আছে কিনা। এই কনটেক্সটটা এখন আমরা বোঝার জন্য শাকিল ভাই আপনি যেহেতু আছেন, আমি ওদেরকে আসলে এটা পড়ানোর কথা ছিল না, আপনি থাকার কারণে আমি এটা পড়াবো। তাইসির ভাই আমাকে বকা দিলেও দিতে পারে, কিছু করার নাই। যেহেতু আমি পড়াবো, সবার উদ্দেশ্যে একটা উন্মুক্ত ট্রান্সলেশন। আমি যদি এখন বলি আপনাদেরকে সকালে ব্রেকফাস্ট করেছো, এটা ট্রান্সলেশন কি হবে? সকালে ব্রেকফাস্ট করেছো, এটা ট্রান্সলেশন কি হবে? দেখি বলেন সবাই, শাকিল ভাই সহ বলবেন। ভাই একবার বলবেন। Have you complete breakfast in morning? Have you completed your breakfast in the morning? Okay. আর কেউ? Did you complete? এরকম কেউ বলবেন? Have you had breakfast in Have the you had your morning? breakfast in the morning? আচ্ছা, Did you have breakfast in the morning? আচ্ছা আপনি ডিড কেন আনছেন? আমি বলেছি সকালে ব্রেকফাস্ট করেছো, আজকে সকালে ব্রেকফাস্ট করেছো, আপনি ডিড কেন আনছেন বলেন? সকালটা তো স্পেসিফিক। ও বুঝেছি। আচ্ছা আসেন, এটা আসলে কি হবে আমরা এখন দেখে ফেলবো, ঠিক আছে? একটু হোল্ড। কোথায় গেল সেটা? জামিল ভাই এই ভাইয়া প্রাইসের ব্যাপারে ঠিক কথাই বলছে, কারণ এখানে ক্লিপস পেপারে পরিষ্কার লেখা আছে যে হ্যাঁ সিম্পল পাস্ট টেন্সে স্পেসিফিক টাইম থাকতে হবে। আই এ হ্যাঁ প্রাইসে স্পেসিফিক টাইমটা নাই। যোগ্যতার দিক দিয়ে অ্যাকচুয়ালি এটা আসলে মানে জামিল ভাই কথাই ঠিক। দেখেন, আমি আপনাকে বলতে পারি হ্যাভ ইউ টেকেন টি দিস মর্নিং, বাট কনটেক্সটটা কি খেয়াল করবেন? আমি আপনাকে বলতেছি এখন রাতের বেলা, তাই নয় কি? এখন রাত না? জি স্যার। হ্যাঁ রাতের বেলা। সো এখন যদি রাত হয়ে যায়, আমি কখনো আপনাকে এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারবো না। যদি এখন সকাল থাকে 9টা বা 10টা, তখন আমি হ্যাভ ইউ টেকেন টি দিস মর্নিং এই কথাটা ব্যবহার করতে পারবো। যদি তখনও সকালটা বলবৎ থাকে, যদি সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় কিংবা বিকাল হয়ে যায়, তখন আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আমার কথাটা লাস্ট লাইনটা আবার একটু বলেন স্যার, আরেকবার বলেন। মনে করেন আমি আপনাকে বলছি সকালবেলা চা পান করেছেন কিনা। যদি কথাটা আমি আপনাকে সকালেই জিজ্ঞাসা করি তুমি কি সকালে চা খাইছো, মনে করেন সকাল 7টায় আমরা চা খাই, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি 9টা বাজে তুমি কি সকালে চা খাইছো, 9টাও কিন্তু তখন সকাল, তখন আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবেন। ঠিক আছে? কিন্তু যদি সেটা 9টা থেকে গড়িয়ে 12টা কিংবা 1টা হয়ে যায়, দুপুর হয়ে যায়, তখন আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যেতে হবে। তাহলে দেখেন আজকে সকালের বিষয়টাই আমি কিন্তু বর্ণনা করছি, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, ডিপেন্ডস অন দা কনটেক্সট। কারণ সকালের সময়টা শেষ, সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে, যে কারণে আমি এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে গেছি, একটা সময় থেকে আরেকটা সময় আমি পদার্পণ করেছি। তার মানে একজন যে বলেছেন আমি আজকে সকালবেলা কক্সবাজার থেকে আসলাম, রাতের বেলা আমার এখনো রেস্ট রয়ে গিয়েছে, দেখেন সকাল এবং রাতের মধ্যে কিন্তু, সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সকাল থেকে রাতে টেন্স চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে, বাট কনটেক্সটটা আমার মাথায় রাখতে হবে। আমি বারবার বলছি আপনারা কনটেক্সট মাথায় রাখবেন। এই কনটেক্সটের উপরে ডিপেন্ড করবে আপনি হয় প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবেন, নাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবেন। সো এখানে ছোট্ট একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান হোক কিংবা বিশাল একটা বড় সময়ের ব্যবধান হোক, শাকিল ভাই যেটা বলছেন আই হ্যাভ পাসড এসএসসি এক্সাম, শেষ। আবার যখন 1999 লাগাই দিয়েছেন তখন আই পাসড। হ্যাঁ, তো এটাও একটা বিশাল একটা বড় সময়ের ব্যবধান। বেসিক্যালি কনটেক্সটটাই আমার এখানে মূল, পাস্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট। এতটুকু কথা কি সবার ক্লিয়ার? জি স্যার। নেক্সট এক্সাম্পল গুলো দেখেন, আরো মজা পাবেন। আমি আপনাকে নিয়ে মনে করেন জঙ্গলে ঘুরতে গেলাম, এখন সুন্দরবনে ঘুরতে গেলাম। সুন্দরবনে ঘুরতে গিয়ে আমি আপনাকে বললাম যে আই হ্যাভ সিন ওলভস বা টাইগারস ইন দ্য ফরেস্ট, আমি এখন বনে বাঘ দেখছি। তার মানে আমি একটু আগে দেখছি, এটা আবার দেখার চান্স আছে, মানে বাঘটা আশেপাশে আছে, তুমিও সুযোগ হলে বা সৌভাগ্য হলে দেখতে পারো।
মানে আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়াই আছি, আমার চোখে বাঘটা পড়ছে, আমি এই মাত্র বাঘটা দেখলাম, ওই যে বাঘ দেখছি, এই টাইপের ঘটনা, যে বাঘটা আবার আসলে তুমিও দেখতে পারবে। দ্যাট মিন্স বাঘটা এখনো জীবিত আছে বা আমাদের সামনাসামনি আছে বা বাঘটা দেখা পসিবল। কিন্তু ওয়াচ টাওয়ারের উপরে আমি দাঁড়াই আপনাকে বললাম যে আই স টাইগারস ইন দ্যাট ফরেস্ট, এই বনে আমি বাঘ দেখেছিলাম, মানে সব বাঘ কিন্তু এখন মরে গেছে, আসলে ঘূর্ণিঝড় সিডরাস ছিল, সব বাঘ মরে গেছে, এখন সুন্দরবনে কোনো বাঘ নাই। তার মানে আমি যখন স কথাটা ইউজ করছি আপনার পক্ষে আর কোনো বাঘই দেখা সম্ভব না এই মুহূর্তে। তাহলে কনটেক্সটটা কোথায় গেল দেখেন, এখানেও কিন্তু টাইমের আসলে কোনো বিষয় আসে নাই, এখানে আসছে কনটেক্সট। প্রেজেন্ট পারফেক্ট দ্বারা আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি আমি দেখছি, তোমার সৌভাগ্য হইলে তুমিও দেখতে পারো। আর পাস্ট ইনডেফিনিট টেন্স দ্বারা আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আমি দেখছিলাম, এখন আর দেখা সম্ভব না। তো এই দুইটা সেন্টেন্স এখানেও কিন্তু কোনো টাইম নাই, টাইমের অ্যাডভার্ব নাই, অ্যাডভার্ব অফ টাইম নাই, বাট আপনাদের সাউন্ড আসছে, বাচ্চা কাচ্চা সাউন্ড আসছে। আচ্ছা, এই সেন্টেন্সটা বুঝা গেছে? জি স্যার। 3 নাম্বারটা দেখেন, এটা আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে যদি আসে হুমায়ুন আহমেদ হ্যাজ রিটেন নাকি রোট, এই রোড হবে। সাউন্ড আসছে কার? তাজুল, তাজুল ইসলাম। আচ্ছা, হুমায়ুন আহমেদ হ্যাজ রিটেন বা রোট, এখানে রোটও দিতে পারতাম, রিটেনও দিতে পারতাম, হ্যাজ রিটেনও দিতে পারতাম, বাট এই জায়গাটাও আমাদের একটু বুঝতে হবে। এখন বলেন তো হুমায়ুন আহমেদ জীবিত নাকি জীবিত না? মৃত। জীবিত না। জীবিত। কোন একজন রাইটার যদি মারা যান ওনার পক্ষে কি আর বই লেখা সম্ভব? না তো স্যার। উনি মারা যাওয়ার সাথে সাথেই এটা রোড। বাট হুমায়ুন আহমেদ যদি জীবিত থাকতেন আমার রোড দিলে ভুল হইতো, দিতে হইতো রিটার্ন, কারণ ওনার পক্ষে বই লেখা সম্ভব। কনটেক্সট বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আবার বলতাম। জি। হুমায়ুন আহমেদ মারা গিয়েছেন, ওনার পক্ষে কি আর বই লেখা সম্ভব? না। না। তার মানে আমি যদি রোড কথাটা ইউজ করি এর মানে হচ্ছে যে আমি বুঝে নিব হুমায়ুন আহমেদ ডেড। কোনো একটা লেখকের সাথে আমি যদি রোড কথাটা ব্যবহার করি তখনই আমি সাথে সাথে বুঝে ফেলবো যে লেখকটা মারা গেছে। কিন্তু কোনো একটা লেখকের সাথে আমি যদি লিখি হ্যাজ রিটেন মেনি বুকস, তার মানে আমি এখনো ধরে নিব যে তিনি এখনো বেঁচে আছেন এবং তার পক্ষে বই লেখা সম্ভব। আপনিই আমাকে বলবেন যে লেখকটা জীবিত নাকি জীবিত না। আপনি কি এই যে সেন্টেন্সটা বললেন আমিই বুঝে নিলাম যে লেখকটা জীবিত নাকি জীবিত না। আপনার আলাদা করে আমাকে কিন্তু বুঝাইতে হয় নাই যে উনি বেঁচে আছেন কিংবা উনি মারা গেছেন। আপনি কথাটা বলার সাথে সাথে আমি বুঝে ফেলছি। গট মাই পয়েন্ট? তার মানে ভাই এটা যদি পরীক্ষায় আসে এটা আমাদের জানা গুরুত্বপূর্ণ যে লেখকটা বেঁচে আছে না মারা গেছে। যদি ভেরি গুড। এটা পরীক্ষার জন্য না, একটা ভালো করে খেয়াল করেন, দিস ইজ নট এ কোর্স ফর ইওর এক্সাম, দিস ইজ এ কোর্স ফর ইওর বেসিক গ্রামার বিল্ডিং। আই হোপ দিস থিং মানে সেটা ভালো মতো হচ্ছে কিনা সেটা দেখেন। হ্যাঁ ভাইয়া, এবং পরীক্ষার কোশ্চেনও তো আসতে পারে। কোর্সটা হচ্ছে আপনাদের আমি মনে হয় বেসিক এরকম বিল্ডিং এর জন্য, দেখছিলাম। সেটা কি সাকসেসফুলি হচ্ছে কিনা সেটা দেখেন আপনারা। আপনারা পরীক্ষার হলের স্ট্র্যাটেজি কিন্তু এটা না, এটা আমরা বলি নাই যে পরীক্ষা এই পরীক্ষা ওই পরীক্ষা, আমরা কিন্তু বেসিক গ্রামারের দিকে নজর দিচ্ছি। আপনি পড়তে থাকেন, আপনি এমনি বুঝতে পারবেন কি করতে হবে বেসিক গ্রামার বিল্ড হলে। সবাই শাকিল ভাইকে ধন্যবাদ দিবেন, কারণ ওনার সৌজন্যে কিন্তু আমি এগুলো পড়াচ্ছি, এগুলো নাহলে আমি পড়াইতাম না। স্যার অনেক থ্যাংক ইউ শাকিল ভাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ শাকিল ভাই। দোয়া রইলো। দোয়া রইলো না। আরেকটা এই এক্সাম্পলটা দেখেন, আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করছি, আবার এখানে পাস্ট ইনডেফিনিট ইউজ করছি। দুইটা জিনিসই আপনারা একটু নিজেরা পড়েন আমি কি বুঝাতে চাইছি। আমি ব্র্যাকেট দিয়ে কিন্তু লিখেও দিয়েছি যে এটা এই ঘটনার কারণে হয়েছে। যে সময় আসার কথা সেই সময়টি অতিক্রম হয়ে যাওয়া বা না হওয়া, এটাকেই মিন করে। অতিক্রম হয়ে গেলে তখন পাস্ট, আর হ্যাঁ, আর যদি এখনো সম্ভাবনা থেকে থাকে তাহলে তখন প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। মনে করেন আপনার বুয়া আসে 9টা থেকে 10টার মধ্যে, 9:50 আপনি আপনার আম্মুকে জিজ্ঞেস করছেন আম্মু আজকে বুয়া আসে নাই 9:50, কিন্তু তখন
তখন আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবেন। যদি 10টা একে আপনি আপনার আম্মুকে জিজ্ঞেস করেন আম্মু আজকে বুয়া আসে নাই, তখন পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করবেন। বিকজ বুয়া আসার যে সময়টা, ওই সময়টা শেষ, ঘটনা ঘটে গেছে। তার মানে দেখেন, আমি প্রেজেন্ট পারফেক্টও ইউজ করতে চাচ্ছি, পাস্ট ইনডেফিনিটও ইউজ করতে চাচ্ছি। আমি দুইটাই ইউজ করতে পারবো, আমার ইচ্ছা। অর্থ চেঞ্জ হবে, মিনিং চেঞ্জ হবে, কনটেক্সট চেঞ্জ হবে, ঠিক আছে? শুরুতেই আমি আপনাদেরকে যে এক্সাম্পলটা বাংলায় দিয়েছিলাম, আজকে সকালে নাস্তা করেছো কিনা, এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আজকে দুপুরে ভাত খেয়েছো কিনা, বা আমি আজকে দুপুরে ভাত খেয়েছি, এটা আপনি কোন টেন্সে ট্রান্সলেট করবেন? আমি আজকে দুপুরে ভাত খেয়েছি, কোন টেন্সে ট্রান্সলেট করবেন? পাস্ট ইনডেফিনিট, রাইট, ভেরি গুড। এই যে আপনারা কনটেক্সটটা বুঝতে পারছেন, এটাই বেশি, এটাই হচ্ছে মূল ঘটনা। ভাইয়া আজকে এই এক্সাম্পল গুলোর কারণে ক্লিয়ার হয়ে গেছে, এতদিন বুঝতাম না, ঠিক গুলাই ফেলাইতাম। আমার একটা কোশ্চেন ছিল, আমার একটা জিনিসের কনফিউশন আছে। আচ্ছা, হ্যাঁ, একজনের কোশ্চেন ছিল, একজন কনফিউজড। যিনি কনফিউজড উনি আগে বলেন, তারপরে কোশ্চেনটা নিচ্ছি। অতি নির্দিষ্ট শব্দ না থাকলে স্যার এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় না? মানে অতি নির্দিষ্ট শব্দ স্যার আর কি, মানে ইয়েস্টারডে আপনি কি ক্লাসে এই মাত্র জয়েন করছেন ভাইয়া? না, ক্লাসে ছিলাম এতক্ষণ। ছিলেন, আমি কিন্তু বলছি আপনি ধরতে পারেন না। আমি বলছি অতীত সূচক শব্দ থাকলে চোখ বন্ধ করে পাস্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট পারফেক্টের কিছু শব্দ আছে চোখ বন্ধ করে প্রেজেন্ট পারফেক্ট। যদি ওগুলা কিছু না থাকে, আপনি দুইটার যে কোনো একটা টেন্স ইউজ করতে পারবেন কনটেক্সটের উপর। আমি তো আপনাদেরকে ওটাই বলেছিলাম। ঠিক আছে, কনফিউশন গিয়েছে? হ্যাঁ, ওকে, ধন্যবাদ। তারপরে হ্যাঁ, আরেকজনের প্রশ্ন বলেন। আচ্ছা ভাই, ওখানে যে বলা ছিল অ্যান ইনডিফিনিট টাইম থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্টে। হ্যাঁ, তাহলে ভাই এখানে একটু দেখা যাচ্ছে হ্যাভ ইউ টেকেন টি দিস মর্নিং, রাইট, এটা তো ফিক্সড, এটা ডেফিনিট, মানে এটা একদম হ্যাঁ ডেফিনিট। তাহলে ভাই এটা প্রেজেন্ট পারফেক্ট কেন? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ক্লিফ স্টোয়েফেলের সাথে এই পড়ালেখাগুলোর পার্থক্যগুলো কোথায় আমি আপনাকে বলি। এগুলো যদি আপনাদেরকে না দিতাম আপনাদের মনে প্রশ্নটা আসতো না। যাক, আপনি প্রশ্নটা করতে পারছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্লিফ স্টোয়েফেলের ইনডেফিনিট টাইম, আপনাদের সামনে কি ক্লিফ স্টোয়েফেলটা আছে? নাহলে আমাকে আবার শেয়ার করতে হবে। আছে? জি ভাই, জি ভাই, হ্যাঁ দেখেন, জি স্যার, হ্যাঁ আছে আছে। ইনডেফিনিট টাইম বলতে এখানে যেটা বুঝাইতে চাইছে ক্লিফ স্টোয়েফেল, সেটা হচ্ছে ওখানে সময়ের কথাটা উল্লেখ থাকবে না। এই তো এতটুকু তো বুঝছেন না? এটা হচ্ছে ক্লিফ স্টোয়েফেলের সাথে, মানে ক্লিফ স্টোয়েফেলের পাস্ট ইনডেফিনিটের সাথে প্রেজেন্ট পারফেক্টের পার্থক্য। মানে ক্লিফ স্টোয়েফেল বলছে যদি সময় উল্লেখ থাকে পাস্ট ইনডেফিনিট, সময় উল্লেখ না থাকলে প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছে ক্লিফ স্টোয়েফেল বলছে। আর আমি কি বলছি? তিনটা কথা বলছি। অতীত সূচক শব্দ থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট সূচক শব্দ থাকলে ওগুলো প্রেজেন্ট পারফেক্ট, আর যদি না থাকে আপনি দুইটাই ব্যবহার করতে পারবেন, না থাকলে দুইটাই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখন এই দিস মর্নিং, এটা কি অতীত সূচক শব্দ নাকি বর্তমান সূচক শব্দ? আপনি বলেন আমাকে, এখন আপনার সাথে আমার কথা হবে, এখন বলেন। আচ্ছা, দিস মর্নিং মানে এই সকালে, মানে না, হ্যাঁ এই সকালে, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ এই সকালে, মানে এই যে প্রেজেন্ট কনটেক্সটে যদি আমি চিন্তা করি যে দিস মর্নিং, আপনি শুধু আমাকে বলবেন এটা অতীত সূচক শব্দ নাকি বর্তমান সূচক শব্দ। বা এটা তো আসলে বোঝা যাচ্ছে না, এটা সময়ের উপর ডিপেন্ড করে বলতে। রাইট, এই তো আপনি তো লাইনে আছেন। আপনি সকালবেলা যদি বলেন দিস মর্নিং, তার মানে এটা এখনো বর্তমান। আপনি যদি সকালবেলা ওই সময়ে বলেন দিস মর্নিং, এটা এখনো বর্তমান। আপনি যদি রাতের বেলা এসে বলেন দিস মর্নিং, এটা কি অতীত না বর্তমান বলেন তো? তখন তো এটা ফার্স্ট হয়ে যাবে। তাহলে আমি যে কথাগুলো বললাম এটার সাথে কি এই কথাটা মিলছে নাকি মিলে নাই? মিলছে ভাই, আপনি বুঝতে পারছেন? জি ভাই, আমার কনফিউজ ছিল ওই জায়গায় যে ক্লিপ স্টোভেলের এটা কনটেক্সট তো পাস্টে চলে যাচ্ছে, ছিল। পাস্ট কনটেক্সট, হ্যাঁ পাস্ট কনটেক্সট, রাইট। তো আপনি বুঝতে পারছেন তো এখন, না? জি ভাই, বুঝছি। যে শুধু শব্দ অতীত সূচক শব্দ থাকলে সেটা যে আসলে মানে সরি, মানে এগুলো কি জানে বলে, অ্যাডভার্ব অফ টাইম, এই ওয়ার্ড গুলো অতীত সূচক দেখলেই তো সেটা পাস্ট ইনডিফিনিট। আমি বলেছি, ক্লিফ স্টোয়েফেলও বলেছে। কিন্তু দিস মর্নিং দ্বারা আপনি আসলেই বুঝবেন না এটা আসলে অতীত সূচক না বর্তমান সূচক। হ্যাঁ, সো আপনাকে কনটেক্সটটা বুঝতে হবে। বেসিক্যালি কথা হচ্ছে এটাই আপনাদেরকে এতক্ষণ গিলানোর চেষ্টা করছি। গিলতে পারলে ওয়েল, আর না গিলতে পারলে আরেকটু ভালো করে স্ক্রিনশট নিতে পারেন জামিল ভাই, যারা দরকার তারা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। আমি একটু বলি, আশা করি আপনাদের ভালো লাগতেছে গ্রামার কোর্স।
নাকি? খুবই ভালো লাগছে। এক্সিলেন্ট এক্সিলেন্ট। কিন্তু ভাইয়া আপনি প্রতিদিন থাকেন ক্লাসের মধ্যে। না না আচ্ছা ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের আরো যে জিনিসটা বলি, এই ক্লিপস টোফেলের পাশাপাশি আমরা আরো বিভিন্ন কোর্স অফার আছে। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে আমাদের সম্পর্কে জানান। একটা ব্যাপার হচ্ছে যে আমি আগে একদিনও বলেছি, আর একটা ব্যাপার হচ্ছে ইকোনমিজ অফ স্কেল বলে একটা ব্যাপার আছে। আমরা এই 250 টাকার কোর্সটা অফার করতে পারছি কারণ আমরা 300 জন স্টুডেন্ট ভর্তি করতে পারছি। আপনারা যত বেশি আপনাদের ফ্রেন্ডদের ইনক্লুড করবেন আমাদের কোর্সে, বিভিন্ন কোর্স আছে, আমাদের ভোকাবুলারি কোর্স আছে, আপনারা ভোকাবুলারি কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের এই যত বেশি স্টুডেন্টদেরকে আপনারা ইনকর্পোরেট করবেন, আমরা এবং অনেক কম টাকায় সুন্দর সুন্দর কোর্স দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি এই গ্রামার কোর্সে এতদিন যে গ্রামার শিখে আসছেন তার থেকে অনেক বেটার কিছু পাবেন। সামনের কোর্স গুলোতেও যেমন আমাদের ম্যাথ কোর্স আছে, দেখতে পারেন। আপনি আগে যা শিখে আসছেন তার থেকে অনেক বেটার কিছু শিখবেন। আমরা সেইভাবেই একলেকটিক এডুকেশন কোর্সগুলো ডিজাইন করছি। তো আপনারা যেটা হচ্ছে যে মানে যেটা করেন যে আপনাদের ফ্রেন্ডদেরকে আমাদের সম্পর্কে জানান, একটু আমাদের সম্পর্কে পজিটিভ ফিডব্যাক আপনাদের ফ্রেন্ডদের দেন, আমাদের গ্রুপে দেন, আমাদের পেজে দেন। আসলে এটা আমার বলা ঠিক না, তারপরেও আসলে বলতে হচ্ছে যে ইটস অল অ্যাবাউট মার্কেটিং। দিন শেষে আসলে দিন শেষে একটা বিজনেস প্রতিষ্ঠান, আমাদেরকে মার্কেটিং করতে হয়। এখন আমরা মার্কেটে নয়েজ ক্রিয়েট করি না, অন্যান্য প্রতিষ্ঠান যেটা করে যে পোস্টারিং, তারপর বিভিন্ন জায়গায়, হয়তো আমরা ওরকম কিছু করি না। এই জন্য আমরা যেটা হচ্ছে যে আপনারাই আমাদের মার্কেটিং, আপনাদেরকে আমরা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব, ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনারা যেটা করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমাদের গ্রুপে ইনক্লুড করেন, তাদেরকে আমাদের সম্পর্কে জানান, আমাদের সম্পর্কে পজিটিভ ফিডব্যাক দেন। ভোকাবুলারি একটা কোর্স আছে, করতে পারেন, যথেষ্ট ভালো ক্লাস হবে ইনশাআল্লাহ। রুট বেজ অ্যানালাইসিস কোর্স হবে, আর এছাড়া সুমন সেনের কিছু ভিডিও আমরা দিব। বাট চলমান হ্যাঁ, এখনো একটা ক্লাস হয়নি, আসলে একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। ভোকাবুলারি কোর্সটা 200 টাকায়। আশা করি ওটা তো আপনারা ক্লাস করে আসলে মজা ভাইয়া পাবেন। ওটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে? এটা যেভাবে রেজিস্ট্রেশন করেছেন টাকা পাঠিয়ে, ভাই আপনারা একটু ভোকাবুলারি কোর্সটা সম্পর্কে বলবেন, ডিটেইলস একটু ভোকাবুলারি কোর্সটা সম্পর্কে একটু ডিটেইলস বলবেন। এখানে লাইভ ক্লাস দিব আমি, ওয়ার্ড পার মেড ইজি, রুট বেজ অ্যানালাইসিস করে একটা ওয়ার্ড থেকে আরো একটা রুট থেকে 10টা ওয়ার্ড কিভাবে বানানো যায়, অ্যাপার্ট ফ্রম ওয়ার্ড স্মার্ট 1-2 ভোকাবুলারি গুলো। ভাইয়া ভোকাবুলারি কোর্সটার হচ্ছে লিংকটা নতুন করে আরেকবার শেয়ার করতেন তাহলে আর কি সুবিধা হতো আমাদের। ওয়েবসাইটে ঢুকলে পাবেন ভোকাবুলারি উইজার্ড নামে একটা কোর্স, আপনারা ওইখানে ঢুকলে পাবেন। হোয়াটএভার ভোকাবুলারি কোর্স আছে, আমাদের ম্যাথ কোর্স আছে, আপনারা বিভিন্ন কম্পিটিশন যারা আছে সবাইকে এক্সপেক্ট করব, সবাইকে আমি করব যে আপনারা আপনাদের ফ্রেন্ডকে জানান আমাদের সম্পর্কে। ইনশাআল্লাহ আপনারা মানে ভালো কিছু পাবেন। সরি, এই কি বলা চলে, স্যার একটা প্রশ্ন ছিল স্যার, তোমাদের কোর্স নিয়ে। না ঠিক আছে, হ্যাঁ কে প্রশ্ন করবে বলেন। না স্যার, ওই যে ম্যাথ কোর্সের টাইম আর হচ্ছে এই কোর্সের টাইমটা একসাথে হয়ে গেছে। জাকিল ভাই টাইমটা কখন আপনাদের বলেন তো? 7টার দিকে, 7টা থেকে 9টা। জি ভাইয়া। জি স্যার। আচ্ছা ওটা দেখি আমি 6টায় শিফট করা যায় কিনা, দেখি কথা বলি, ঠিক আছে? দেখি একটু কথা বলি। আর ভাইয়া একাধিক কোর্সে আসলে হওয়াটা একটু টাফ হয়ে যায়, যেমন টাইমটা কিন্তু ওভারল্যাপ। এখন ইটস আপ টু ইউ, বুঝছেন? না ভাইয়া আসলে এটা প্রয়োজন, যেমন এখন একটা কোর্স একটু শেষ হোক, তারপর আরেকটা কন্টিনিউ করলে আর কি ভালো হয়। ইটস আপ টু ইউ, এটা হচ্ছে আপনাদের ডিসিশন। যাই হোক আমি দেখবো ইনশাআল্লাহ। ওকে শাকিল ভাই, হ্যালো ভাইয়া। আমি কি শুরু করব? হ্যাঁ জাহিদ ভাই আপনি শুরু করেন। এরপর যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন চ্যাট বক্সে লিখবে, ক্লাসের শেষে অ্যাড্রেস করা হবে। আচ্ছা আমাদের এই ছিল পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্ট চেনার মোটামুটি বা ইউজ করার মোটামুটি বিষয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা অলরেডি বা ইয়েট এই দুটো অ্যাডভার্ব ব্যবহার করে থাকি। আচ্ছা এগুলো ব্যবহার করার সিস্টেমটা আমরা আজকে যদি একটু দেখি, আপনারা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? এই অলরেডি আগেরটা তো নিতে পারি না ভাইয়া।
কথা শুনছিলাম। পরে সুযোগ দিব তাহলে। ভাইয়া এটা কি রেকর্ডেড থাকবে না? থাকার তো কথা। রেকর্ডে থাকবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা দেখেন, ভাই। অলরেডিটা আমরা তিন জায়গায় ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব, এটার মাঝখানে খেয়াল করবেন, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এই জায়গায় মাঝখানে আমরা অলরেডিটা ব্যবহার করতে পারি। আরেকটা জায়গা হচ্ছে সাবজেক্টের আগে, সাবজেক্টের আগে, আর আরেকটা হচ্ছে ভার্বের পরে বা সবার লাস্টে। ঠিক আছে, এই তিন জায়গায় আমরা অলরেডিটা ব্যবহার করতে পারি। এবং মনে রাখবেন এই অলরেডিটা সবসময় হ্যাঁ বোধক সেন্টেন্সে ব্যবহৃত হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলরেডিটা ব্যবহৃত হবে। যদি এই পারফেক্ট টেন্সটা নেগেটিভ হয়ে যায়, তখন আমরা আর অলরেডি ব্যবহার করতে পারবো না, তখন আমাকে ইয়েট ব্যবহার করতে হবে। কেন? কারণ সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নেগেটিভ হয় তখন আমাকে ইয়েট ব্যবহার করতে হবে। এবং মনে রাখবেন অলরেডি তিন জায়গায় ব্যবহার করতে পারলেও ইয়েটটা সবসময় লাস্টেই ব্যবহার করতে হবে, অন্যান্য জায়গায় ব্যবহারের সুযোগ নাই। এতটুক ঘটনা কি বোঝা গেছে? জি ভাই। ওকে জি স্যার। ইয়েটের আরো একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে এই ইয়েটটাকে যদি আমরা মাঝখানে আনতে চাই অলরেডির মতো আমরা আনতে পারি। খেয়াল করেন এখানে আমি ইয়েটটাকে মাঝখানে নিয়ে এসেছি। মাঝখানে আনার ফলে আমি এখানে আরো দুইটা পরিবর্তন করছি। প্রথম পরিবর্তন, এখানে যে নটটা ছিল সেই নটটাকে আমি বাদ দিয়েছি, আর এখানে যে ভার্বটা ছিল সেটাকে ইনফিনিটিভ করে ফেলেছি। দ্যাট মিন্স টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ করে ফেলেছি। তার মানে ইয়েরটাকে আমি চাইলে মাঝখানে আনতে পারি, আনলে সেখান থেকে নটটা বাদ যাবে, ভার্বটা ইনফিনিটিভ হয়ে যাবে। ভাইয়া ভিডিও দেখা যায় না তো? হ্যাঁ দেখা যাচ্ছে তো। আপনি দেখা যায় ক্লিয়ার। বের হয়ে আবার ঢুকেন, তাহলে আপনি দেখতে পারবেন। বুঝছেন? আচ্ছা, এখন তাহলে দেখেন আমরা কিছু কিছু এক্সাম্পল দেখি। যেমন প্রথম এক্সারসাইজ প্রথম রুলের একটা এক্সাম্পল আমরা দেখি। হ্যাঁ দেখেন, এটার অলরেডিটা আমরা সেন্টেন্সের শুরুতে এনেছি। অলরেডি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে অলরেডিটা মাঝখানে আছে, আমরা এখানে মাঝখানে রেখেছি আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক। তারপরে দেখেন অলরেডিটা আমরা সেন্টেন্সের লাস্টে ব্যবহার করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অলরেডি। এখন আমরা যদি এখানে নেগেটিভ সেন্টেন্স আনি তখন আমরা আর অলরেডি ব্যবহার করতে পারি না, আমাদেরকে ইয়েট ব্যবহার করতে হবে। যেমন দেখেন আই হ্যাভ নট ডান ইয়েট, এটা যে কথা, আই হ্যাভ ইয়েট, নটটা বাদ, টু ডু দ্য ওয়ার্ক সেম কথা। তাহলে এই ঘটনাগুলো পুরোটা বোঝা গেছে আপনাদের? জি ভাইয়া। ভাইয়া জি স্যার। মানে মাঝখানে আর লাস্টের মধ্যে ইয়েটের পার্থক্য কোথায় বলতেছেন আপনি? পার্থক্যটা হচ্ছে যখন সেন্টেন্সে নটটা থাকবে তখন ইয়েট লাস্টে থাকবে, আর আমি যদি মনে করেন যে কি নটটাকে বাদ দিতে চাই তখন ইয়েটটাকে মাঝখানে আনবেন আর ভার্বটাকে ইনফিনিটিভ করে দিবেন। এটাই। আচ্ছা, দুইটার মিনিং সেম, এই দুইটা সেন্টেন্সের মিনিং সেম। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে ভাইয়া একটা কোশ্চেন। জি বলেন। আচ্ছা ভাইয়া, আমরা তো ছোটবেলা থেকে গ্রামার বই পড়ে আসলাম যে দিস মর্নিং এই ওয়ার্ডগুলো থাকলে সরাসরি প্রেজেন্ট পারফেক্টই হবে, টুডে দিস মর্নিং থাকবে, তো সেক্ষেত্রে আমরা সেটা ইউজ করবো না? আমি তো আর ওভাবে কি চিন্তা করবো, কনটেক্সটটা চিন্তা করা লাগবে আমার? জি জি জি, ছোটবেলায় কেন বড়বেলায়ও বইতে পাবেন এই ঘটনা থাকলে এগুলো হয়, বাট সিচুয়েশন আসলে ডিফারেন্ট। আপনাকে আসলে বইয়ের মধ্যে পুরো সেন্সটা কিন্তু কোন রাইটারের পক্ষে, আমি এইভাবে যতক্ষণ কথা বলছি 10 মিনিট একটা লাইন বোঝানোর জন্য, ওই 10 মিনিটের কথা একটা বইতে লেখা সম্ভব না কোন রাইটারের পক্ষে। বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝছি। হ্যাঁ আচ্ছা, তারপরটা দেখেন এটাও আছে সিন্স এবং ফর, এটা নাই, এটা বাদ। সিন্স এবং ফর এটাও আপনাদের আচ্ছা, সিন্সটা আমরা কখন ব্যবহার করি আর ফরটা কখন ব্যবহার করি দেখি। আপনারা যদি কিছু জানেন তো বলেন। আপনারা সবাই একটু নিশ্চুপ, আমি একটু ব্যাস। সিন্স হইছে মানে সিন্স মানে হলো কখন থেকে শুরু হইছে, মানে নির্দিষ্ট করে এটা বোঝায়। আর ফর হইলো যে কতটুকু সময় হইছে এটা নির্দিষ্ট করে বোঝায়। আচ্ছা, আর কেউ?
ফর অনির্দিষ্ট আর সিন্স হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ টাইম আর ফরটা ডিউরেশন বুঝায়। রাইট রাইট রাইট, একদম এক্সাক্ট কথা হচ্ছে এটা। দ্যাট মিন্স কোন ঘটনা বা দুর্ঘটনা কখন শুরু হয়েছে সেই শুরু হওয়ার সময়টা যদি উল্লেখ থাকে সেটা হচ্ছে সিন্স, আর যদি শুরু হওয়ার সময়টা উল্লেখ না থাকে, জাস্ট একটা ডিউরেশন থাকে 10 বছর 20 বছর 5 ঘন্টা 10 মিনিট, সেটা হচ্ছে ফর। যেমন এখানে 5 আওয়ার্স আছে, ফর হবে নাকি সিন্স হবে? ফর হবে, কারণ এটা হচ্ছে একটা ডিউরেশন বোঝাচ্ছে, শুরুর সময় না। 5 আওয়ার্স কয়টায় শুরু হয়েছে, 2টায় 3টায় না 4টায়, ওইটা উল্লেখ নাই, তাই ফর। কোন দিন শুরু হয়েছে, মানডে, তাহলে কি হবে? সিন্স। এই দা লাস্ট ইয়ার বলেন সিন্স নাকি ফর? ফর সিন্স সিন্স হবে। বছর থেকে, হ্যাঁ সিন্স, গত বছর থেকে, এটাও একটা শুরুর সময় গত বছর থেকে। তারপর এটা দেখেন a few days, কয়েকদিন, সিন্স। ফর ফর হবে এটা, ফর এ ফিউ ডেজ। কোন দিন সেটা আর উল্লেখ নাই এখানে, কোন বছর উল্লেখ আছে, লাস্ট বছর, কিন্তু এখানে কোন দিন সেটা উল্লেখ নাই। তো সিন্স এবং ফর এর ব্যবহারটা কি বোঝা গেছে? জি জি স্যার। তাতে আপনাদেরকে বোনাস একটা জিনিস শিখাই দিচ্ছি, সিন্স এর সাথে ফ্রম এর পার্থক্য। এটা আপনারা ক্লিস্টে ফেলে নাই, বোনাস হিসেবে দিচ্ছি। এটা দেখেন এক লাইনে শেষ করব। এই সাউন্ড নিজেরা কথা বলে মিউট করবেন, নাহলে কিন্তু ক্লাস থেকে বহিষ্কার। সিন্স অর্থ হচ্ছে থেকে, ফ্রম অর্থ হচ্ছে থেকে, দুইটাই পয়েন্ট অফ টাইম নির্দেশ করে, দ্যাট মিন্স শুরুর সময় নির্দেশ করে। কিন্তু সিন্সটা আমরা ব্যবহার করি শুধুমাত্র পারফেক্ট টেন্সে। সিন্সটা ব্যবহার করি পারফেক্ট টেন্সে, আর পারফেক্ট টেন্স ছাড়া অন্য যতগুলো টেন্স আছে সব টেন্সে আমরা ফ্রমটা ব্যবহার করব। সিন্স ব্যবহার করব পারফেক্ট টেন্সে, আর বাকি সবগুলো টেন্সে হচ্ছে ফ্রম। যেমন কিছু এক্সাম্পল আপনাদেরকে দিই, এখানে দেখেন এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট, তাহলে সিন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, তাহলে ফ্রম। এটা এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, তাহলে ফ্রম, সিন্স না। কথা ক্লিয়ার? জি ভাই। জি স্যার। এবার আসি হচ্ছে আমরা কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করি? অতীতকালে যখন একটা ঘটনা চলছে বা চলমান ছিল বুঝাই, তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আচ্ছা, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, জামিল ভাই বলেন বলেন। ওই টোফেলের বইটা শেয়ার করা না, তাহলে যারা টোফেল সামনে আছে তারা মিলাতে পারবে। ও আচ্ছা, টোফেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা ঠিক আছে। সো an action which was occurring in the past, এটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এতটুকু আমরা সবাই জানি। এখন ক্লিস টোয়েফেলে আমাদেরকে দুটো ব্যবহার এখানে এনেছে, একটা হচ্ছে when এর ব্যবহার আর একটা হচ্ছে while এর ব্যবহার। সো এটার জন্য আসলে আমার শীটটা শেয়ার করাটাই বেটার হবে, কারণ এখান থেকে তো আমি লিখতে পারি না পিডিএফ এ, এই জন্য। আচ্ছা দেখেন, while এবং when এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু ক্লিফ স্টোয়েফেল, ব্যতিক্রম পরে পাইলে পান সমস্যা নাই, বাট অ্যাকর্ডিং টু ক্লিফ স্টোয়েফেল while এবং when এই দুইটার আমরা ব্যবহার এখন শিখব। while যখন সেন্টেন্সে ব্যবহৃত হবে তার আগেরটাও কন্টিনিউয়াস হবে, পরেরটাও কন্টিনিউয়াস হবে। দ্যাট মিন্স হচ্ছে while যুক্ত সেন্টেন্সে দুইটাই কন্টিনিউয়াস হবে। একটা রুল। সো whileটা মাঝখানেও বসতে পারে, সেন্টেন্সের শুরুতেও বসতে পারে। ভাই আরেকবার, আরেকটু ভাইয়া, কি বলছেন শুরু থেকে? বলছি while যুক্ত সেন্টেন্সে দুইটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। while এর এটাও কন্টিনিউয়াস টেন্স হবে, ওইটাও কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এতটুকু বুঝছেন কিনা সেটা বলেন। জি ভাই। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে দেখেন while যুক্ত সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন while যুক্ত সেন্টেন্সটা তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবেই, কিন্তু অন্য সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে।
মাঝে মাঝে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, বাট এটা হচ্ছে যে লেস কমন, এটা খুব একটা কমন না। অ্যাকর্ডিং টু ক্লিফ স্টেফেল এটা হচ্ছে যে বেশি কমন, আর এটা হচ্ছে এই স্ট্রাকচারটা হচ্ছে কম কমন, বাট আপনি গ্রামাটিক্যালি রাইট, আপনি চাইলে ইউজ করতে পারেন। তার মানে আমরা কি বুঝলাম, ওয়াইল যুক্ত সেন্টেন্সে আমরা দুইটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রাখার চেষ্টা করব। আমাদের ইচ্ছা হলে আমরা একটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সও বানাতে পারি। কোনটা? যেটার আগে হোয়াইল নাই। দ্যাট মিন্স যেই সেন্টেন্সটার আগে হোয়াইল থাকবে সেটা অবশ্যই কন্টিনিউয়াস হবে, আর যে সেন্টেন্সটার আগে হোয়াইল থাকবে না সেটা একবার চাইলে পাস্ট ইনডিফিনিটও করতে পারি, চাইলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সও করতে পারি, আমাদের ইচ্ছা। মাঝে থাকলে দুই পাশেই কন্টিনিউয়াস করব, তাই না ভাইয়া? না, কথা বুঝেন নাই। এটা একটা সেন্টেন্স তো, দেখেন এটা একটা সেন্টেন্স তো, হলুদ কালার এটা। জি ভাইয়া। আবার সবুজ কালার এটা একটা সেন্টেন্স তো, না? জি ভাইয়া। এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটার আগে হোয়াইল আছে? যে ফার্স্ট সেন্টেন্স, এই প্রথমটা। তার মানে এই যেই সেন্টেন্সের আগে হোয়াইল আছে সেটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হবে। কন্টিনিউয়াস করব। জি ভাইয়া। হ্যাঁ, এখানেও আমি দেখেন উপরেরটা বলছিলাম, এই যে হোয়াইল যে মাঝে আছে দুই পাশে কন্টিনিউয়াস। হ্যাঁ রাইট, তাহলে আপনি চাইলে এটাকে পাস্ট ইনডিফিনিট করতে পারেন, কিন্তু এটাকে অবশ্যই কন্টিনিউয়াস করতে হবে। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে হোয়াইল এর বিষয়টা সবার ক্লিয়ার তো? জি স্যার। ওকে, এবার হোয়েন এর ক্ষেত্রে কি হয়? আমি বললাম হোয়াইল এর ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস, হোয়েন যুক্ত যে সেন্টেন্সটা থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট। হোয়াইল এরটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, হোয়েন এরটা পাস্ট ইনডিফিনিট। তাহলে হোয়েন এর সাথে আরেকটা যে সেন্টেন্স থাকবে সেটা কি হবে? সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে? কেন এরকম? কেন সেটা আমি বলবো, কথা এতটুকু বুঝছেন কিনা সেটা বলেন, আপনার কেনর আনসার আমি দিচ্ছি। জি, কারো কোনো প্রশ্ন আছে এখানের মধ্যে? আর এগুলো বুঝি নাই এরকম? 3 নম্বরটা একটু বুঝালে ভালো হতো একটু। এটা হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ, আমি বলেছি হোয়াইল যুক্ত সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস হবে, আর অন্য যে সেন্টেন্সটা আছে আপনি চাইলে পাস্ট ইনডিফিনিটও দিতে পারেন, পাস্ট কন্টিনিউয়াসও দিতে পারেন, তবে আমরা পাস্ট কন্টিনিউয়াস প্রেফার করব অ্যাকর্ডিং টু ক্লিফ স্টেফেল। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এবার আমি শেয়ার করছি হচ্ছে পিডিএফটা, একজনে কেন বলেছেন সেজন্য। দেখেন এখানে একটা কথা আছে, an action which was occurring in the past and was interrupted by another action। একটা অ্যাকশন অতীতকালে ঘটবে এবং আরো একটা অ্যাকশন, আরেকটা কাজ সেটাকে ইন্টারাপ্ট করবে, ব্যাহত করবে। যেমন এখানে একটা যদি আমরা দেখি, মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন, মার্থা টিভি দেখতেছিল। when মার্ক কেম হোম, যখন মার্ক বাসায় আসলো। তার মানে মার্থার এই টিভি দেখাটাকে ব্যাহত করছে কে? মার্কের এই বাসায় আসাটা। তার মানে অতীতকালের একটা চলমান ঘটনাকে যখন একটা ছোট ঘটনা ইন্টারাপ্ট করে, তখনই আমরা সেটাকে হোয়েন দ্বারা প্রকাশ করি, যে কারণে হোয়েনের পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? বুঝতেছি না। হ্যাঁ, আমি বুঝিনি। আপনার কথাই আমি বুঝিনি। বুঝছেন না বুঝেন না সেটা বলতেছি আমি। বুঝিনি। আচ্ছা, আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করবেন। অতীতকালে একটা ঘটনা চলমান অবস্থায় থাকবে, এই ঘটনাটা কি চলমান নাকি চলমান না? চলমান। এখন মনে করেন আপনি বাসায় টিভি দেখতেছেন, কেউ কলিং বেল দিছে, বাসায় আসছে। মনে করেন আপনার আব্বাই আসছে, বাসায় আসলো, তো আপনার আব্বার বাসায় আসাটা আপনার টিভি দেখাটাকে কি ব্যাহত করছে নাকি করে নাই? জি করছে। তাহলে কোন ঘটনাটা ব্যাহত করছে? আপনার আব্বার বাসায় আসা, এই তো। জি। যে ঘটনাটা ব্যাহত করে অতীতকালের একটা ঘটনাকে, সেটাকে আমরা হোয়েন দ্বারা যুক্ত করি এবং সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করি। না বুঝলে বলেন, আমি আবার বলবো। জি বুঝছি। ভাই আরেকবার বলেন। আপনি বাসায় টিভি দেখতেছেন, ভালো করে খেয়াল করবেন। এমন সময় আপনার আব্বু কলিং বেল টিপছে, উনি বাসায় ঢুকছে। তা আপনি কি টিভি দেখা ছেড়ে গিয়ে উনাকে দরজাটা খুলে দিবেন নাকি দিবেন না? দিব। তাহলে আপনার টিভি দেখা কি ব্যাহত হয়েছে? জি ভাইয়া। এই যে ব্যাহত করছে আরেকটা ঘটনা অতীতকালে, সেটাকে আমরা হোয়েন দিয়ে যুক্ত করে দিব পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে? জি ভাইয়া, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন? না ভাই। না। তাইসির ভাই আছেন? তাইসির ভাই, আর ইউ দেয়ার?
ওকে, মনে হয় নাই। সো আমার ক্লাস এতটুকু পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন এর মধ্যে। আচ্ছা, হোয়েন দিয়ে কি আমরা কন্টিনিউয়াস টেক এটা করতে পারি না? পারি, এখানে স্কিপ করেন, ওগুলোর জন্য আরো বড় গ্রামার শিখতে হবে। হ্যাঁ বলেন। ফার্স্টের দিকে যে আপনি সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট এগুলো শিখলাম না, তো হ্যাঁ। শেখার পর যে এক্সারসাইজটা ছিল সেগুলো কিন্তু আমরা ক্লাসে সলভ করেছিলাম। তো সলভ করার পরে যেটা হয়েছিল যে দুই একজনের যে দুই একটা ভুল ছিল ওগুলো কিন্তু আমাদের ক্লাসে সুন্দর সলভ হয়ে গেল, প্লাস মানে যে কনফিউশন গুলো ছিল সেগুলো দূর হয়ে গিয়েছিল। তো এরকম টপিক যেমন আমরা পড়ছি, তো 5-10 মিনিট কি আমরা সেই এক্সারসাইজ নিয়ে একটু কথা বলতে পারি না? তাহলে আমাদের ছোট ছোট যে কনফিউশন গুলো থাকে এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আমি আসছি। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা আপনাদেরকে একটা ক্লাস সলভ ক্লাস দিব, 8-10টা ক্লাসের পরে ওই সলভ ক্লাসে আপনাদের ওই ক্লাস পর্যন্ত যতগুলো এক্সারসাইজ থাকে সবগুলো আমরা কনফিউশন গুলো দূর করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে হবে, মানে এটার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, যে আপনি প্রশ্ন করলেন যে মাহফুজ বলেন। ভাইয়া, একটা রুলস ছিল যে অতীতে যদি দুইটা কাজ করতে থাকে, যে কাজটা আগে ঘটে দুইটা কাজের মধ্যে, ওইটা পারফেক্ট হয়। তো এটার সাথে হোয়েনের এই রুলসটা একটু কন্ট্রাডিক্টরি লাগছে, একটু ক্লিয়ার করে দিবেন? অবশ্যই ক্লিয়ার করে দিব। আপনি একটু বেশি অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, বুঝছেন? আপনাকে বলতেছি, আপনি একটু মনে কথা বলছেন, একটা হচ্ছে যে অ্যাডভান্স ক্লাস, একটা হচ্ছে বেসিক ক্লাস। বেসিক ক্লাসে এসব পড়ালেখা করাতে গেলে করাতে পারে, কিন্তু আমার তো ক্লাসই শেষ হবে না, আর এটা হচ্ছে ক্লিপস লেভেল কোর্স। তো যাই হোক, আপনি মনে পড়ালেখা একটু বেশি করেন, যে কারণে আসলে এখানে কোশ্চেন গুলো করতেছেন, বাট ক্লিপস লেভেল বইটা পড়লে এই প্রশ্নগুলো আপনারা করতেন না, ঠিক আছে? ওকে, বাই দ্য ওয়ে, হোয়েন এবং হোয়াইল এর ক্ষেত্রে সরি, এটা না, আমি আসলে ভুল করছি। এটাতে আছে কিনা আমি আপনাকে দেখাইতে পারবো কিনা, দেখি। এটা তো আছে কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই। হোয়েন যুক্ত ক্লজটাকে আমরা পারফেক্ট টেন্সও করতে পারি। হ্যাঁ বলেন বলেন, তাইসির ভাই বলেন। না, আমি মনে হলো যে দেখেছি আপনি যেটা স্ক্রল করলেন ওখানে হোয়াইল হোয়েন কিন্তু দেখলাম একটা লাল রঙের লেখা। হ্যাঁ, মানে আমি আসলে এটা কোথায় আছে ঠিক খুঁজে পাচ্ছি না, যে নাহলে আমি উনাকে দেখাই দিতাম আসলে এক্সাম্পল সহ, যে আমাদের শীটে এগুলো আছে, আমরাই পড়াই এগুলো বেসিক্যালি। হ্যাঁ, আমরা বিভিন্ন ক্লাসে পড়াই, এখন কোথায় আছে আমার মনে নাই বেসিক্যালি বিষয়টা। যেমন হোয়াইল এবং হোয়াইল নিয়ে আমার নিজস্ব একটা লেকচারে আছে। তো আপনাদেরকে আমি এখন হোয়াইল এবং হোয়াইল ক্লিপস লেভেল অনুসারে যেটা পড়াইছি, এটা পড়ানোর পরে মনে হবে যে আসলে ঘটনা উল্টা। তো আমি তো আপনাকে এই জিনিসগুলো এখন পড়াতে পারবো না, আমার ক্লিপস লেভেলে যা আছে তাই পড়াতে হবে। না ভাই, অতটুকুই থাক, ওগুলা বললে প্যাচ লাগা যাবে। প্যাচ লাগিয়ে যাবে, রাইট, সেটাই। ভাইয়া যে আচ্ছা, আমি সবাইকে একটু জিনিস বুঝাই বলি। মানে আমাদের এই কোর্সের আপনি কখনো চিন্তা করবেন না যে আমি এখানে যা পড়াচ্ছি সেটা আপনার ব্যাংক জবের ইংলিশকে কভার করবে। অ্যান্সার ইজ নো, ব্যাংক জবের ইংলিশকে কভার করবে না। এটা ওরিয়েন্টেশন ক্লাসের ভিতরে ছিল। এখন ঠিক নো, আমরা ভুল পড়াচ্ছি। আপনার বেসিক ডেভেলপ করার জন্য এই জিনিসগুলো জানতে হবে। এখন অনেকে হয়তো আরো কয়েকটা স্টেপ বেশি জানেন, তো সেই স্টেপ বেশি জানার কারণে অনেক সময় তার মনে হইতে পারে যেটা আমি পড়াচ্ছি সেটা তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তো এইটাই বোঝায় যে আপনি কয়েকটা স্টেপ বেশি জানার পরও আপনার বেসিকে প্রবলেম আছে। তো যেটা পড়ানো হচ্ছে বা যেই জিনিসগুলো দেখানো হচ্ছে, সামটাইম দিস মে সিম বিট কন্ট্রাডিক্টরি টু ইউ, বাট এইটাকে আপনি এভাবে চিন্তা করবেন না যে এখানে ভুল পড়ানো হচ্ছে কিনা। এখানে ভুল পড়ানো হচ্ছে না, বাট এই বেসিকটা আপনাকে ক্লিয়ার করে নিয়ে যেতে হবে। যেমন আজকে আমি ক্লিপস টেবিলের বাইরে থেকে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যেটা আমরা সবাই, আপনারা এখানে 99-94 জন আছেন, মোটামুটি সবাই এটা ভুল করবেন। যদি আমি আপনাকে বলি অ্যামাং আর বিটুইন এর ব্যবহারটা কি হবে, আপনারা বলবেন বিটুইন হচ্ছে 2 জন আর অ্যামাং হচ্ছে 2 এর বেশি। এখন আমি যদি আপনাকে বলি এটা ভুল, তখন কিন্তু আপনার কপাল কুঁচকায় যাবে। কিভাবে এটা ভুল হয় সেই ছোটবেলা থেকে পড়ে আসতে পারেন ছোটবেলা থেকে, কিন্তু বিটুইন 2 জন কেন 50 জন হলেও বিটুইন হতে পারে। আবার অ্যামাং 3 জন হলেই হয়ে যেতে পারে। তার মানে কি, বিটুইন আর অ্যামাং এর যে গ্রামারটা আমরা শিখে আসি বা জেনে আসি সেইটা ভুল না, কিন্তু সেটা কম্প্রিহেন্সিভ না, প্রপার গ্রামারটা আমরা শিখে আসি। সো এইরকম আরো অনেক বিষয় গ্রামারে কিন্তু আছে, ঠিক আছে? এখন
আপনাদের এখন এই কোর্সের মূল লক্ষ্য হচ্ছে আপনারা বেসিক ইংলিশটা ঠিক করেন। আমি আর জামিল ভাই মোটামুটি এই অনেকগুলো রাত তর্ক করে কাটাই এই ইংলিশের বিভিন্ন টপিক নিয়ে। তো যখন আমরা এই কাজগুলো করি তখন আমাদের ভিতরে এই কোয়েশ্চেন গুলো তৈরি হয়েছে যে আমরা যখন বেসিক ব্যাংক জবের বা এমবিএ এর ইংলিশ ক্লাসগুলো নেই তখন সামটাইমস উই ফাইন্ড যে যারা আমাদের কোর্সগুলো করতে আসছে তাদের মধ্যে বেসিক ইংলিশ সম্পর্কে কিছু কোয়েশ্চেন থাকে। তো আমরা দুইজন বেসিক ইংলিশ সলভ করেছি বা শিখেছি কোথা থেকে? আমরা শিখেছি ক্লিপস্টোফেল থেকে, বা আমরা হয়তো ক্লিপস্টোফেল অন্য বই থেকে শিখেছি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে দিস ইজ দ্য বুক উইচ ইজ প্রিটি সুইটেবল ফর এনিবডি টু ডেভেলপ হিজ বেসিক ইংলিশ গ্রামার। সো এই কারণেই এটা করানো। তো জামিল ভাই আপনার ক্লাস মনে হয় যদি আজকে শেষ হয়ে যায় আমি কয়েকটা বিষয় একটু আপনাদের কিছু অ্যাড্রেস করব। যদি কারোর ক্লাস শেষ, যদি কারোর একান্তই চলে যেতে হয় যেতে পারেন, যারা থাকবেন তারা আমার কয়েকটা কথা শুনবেন। প্রথম কথা হচ্ছে আপনাদের এই কোর্সে কিন্তু আমরা 300 জনের মতো বা 300 জনের কিছু বেশি ভর্তি করেছি, বাট ইন জেনারেল যে আজকে 4 নাম্বার ক্লাস আমি দেখলাম অ্যারাউন্ড 98 পিপল জয়েন করে। আমাদের এই জুন ক্লাসটা আসলে 500 জন মানুষকে অ্যাকোমোডেট করতে পারে, বাট যারা ভর্তি হয়েছে তারা সবাই ক্লাস করতে আসতে পারে। তো এটার ভিতরে দুইটা রিজন হতে পারে। একটা হচ্ছে তারা হয়তো ব্যস্ত, তারা হয়তো রেকর্ডেড ভিডিওটা দেখে নিবে, এটা একটা রিজন হতে পারে। আরেকটা হচ্ছে তারা মানে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছে না। তো আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্কটা শেয়ার করব। এটা আসলে আপনারা যথেষ্ট বড়, আপনারা বুঝতে পারেন দিস ইজ ফর সিকিউরিটি না। আমি যে লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা ফেসবুকে থাকলে ইট ক্যান বি শেয়ারেবল ইজিলি। তো এই কারণে আমরা আসলে ফেসবুকে লিঙ্ক দেওয়াটা সাপোর্ট করি না। ইভেন গ্রুপে যেহেতু অনেকেই ঢুকতে পারছে না তাই আমি শেষ করি। গ্রুপে হোক যেখানে হোক আমরা ফেসবুকে জিনিসটা শেয়ার করব না। হ্যাঁ, এটা হচ্ছে এক একটা অর্গানাইজেশনের এক এক ধরনের মোটো থাকে, এক এক ভাবে কাজ করে। উই হ্যাভ ডেভেলপড এন ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে আমি বুঝতে পেরেছি যে কয়েকদিন ধরে আপনাদের লগ ইন করতে সমস্যা হচ্ছিল, তো আমরা সেই লগ ইনটা যাতে আপনার প্রবলেম না হয় সেই কাজে আমরা আগাচ্ছি। তো যাই হোক, যতদিন পর্যন্ত ওয়েবসাইটে প্রবলেম থাকবে ততদিন পর্যন্ত গ্রুপের লিঙ্কটা শেয়ার করা হবে। বাট আপনাদের মধ্যে আমি শিওর 80 জন 79 জন আছেন, আপনাদের মধ্যে অনেকেই ওয়েবসাইট থেকে গ্রুপে না দিলে যদি মেইলেও দেওয়া হয় সেটাও বেটার হয়। তো লিংকটা একটু পরে শেয়ার করা হয়েছে। যিনি কথা বলছেন জয়ন্ত সাহা, তিনি ক্লাসে তিনি এসেছেন কিভাবে? ফেসবুকের গ্রুপ থেকে, ফেসবুকের লিংক থেকে, ওয়েবসাইট থেকে? আমি আজকে ওয়েবসাইট থেকে আসতে পারছি, গতকালকে আমি ক্লাস করতে পারি নাই শুধুমাত্র ওয়েবসাইটে না ঢোকার কারণে। তো গতকাল সমস্যা ছিল সেটা আমি নিজেই বললাম, তাহলে আজকে আপনি আসতে পারলে তো অন্যরাও আসতে পারার কথা, তাই না? কারণ মেইন বিষয়টা হচ্ছে ওয়েবসাইটটা যখন পুরোপুরি কারেক্ট হয়ে যাবে, ঠিক কাজ করবে, তখন সবাই ওয়েবসাইট থেকে আসতে হবে। আমরা চাই যে আপনারা সবাই ওয়েবসাইটের মাধ্যমে আসেন। তো এইভাবে ওয়েবসাইটের মাধ্যমে এটা আরো অনেকগুলো রিজন আছে। যেমন আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, লিংকের আপনার নেটওয়ার্ক প্রবলেমের কারণে ওয়েবসাইট থেকে তাহলে আপনার কথা বুঝে। বিষয়টা হচ্ছে আমার কথা শোনেন আপনারা, এখন আমার কথার মধ্যে কথা বলবেন না, কথা শোনেন। যদি কিছু বলতে চান মেসেজে লিখেন। সো আপনারা ওয়েবসাইটের মাধ্যমে করে আপনি যদি মনে করেন এটা যে আপনার শুধুমাত্র অসুবিধা হচ্ছে যে আমি ওয়েবসাইটে ঢুকে তারপর লিংক দেব, এটা আসলে আরো অনেকগুলা ইউটিলাইজেশন আছে আপনার নিজের জন্যই। আপনি যখন ওয়েবসাইটের মাধ্যমে এই কোর্সগুলো করবেন, এই কাজগুলো করবেন, তখন আপনার কিন্তু একটা ডেভেলপমেন্ট আমরা ব্যাকট্র্যাক করতে পারবো। এটা এখনো তৈরি হয় নাই, বাট আমরা এই জিনিসটা করতে যাচ্ছি যে সাপোজ মিস্টার এক্স তিনি এই কোর্সগুলো করেছেন, এই কুইজগুলো অ্যাটেন্ড করেছেন, এই ভিডিওগুলো করেছেন, তাহলে সেখান থেকে আমি বুঝতে পারবো যে মিস্টার এক্স এর পজিশনটা কোথায় থাকা উচিত। তো এই সব জিনিসগুলো কিন্তু এই যে ওয়াহিদুজ্জামান আজকে বলেছে আমি আজকে লিংক পেলাম না ওয়েবসাইটে, গ্রুপ থেকে পেয়েছি। তো আমি নিজে, জামিল ক্লাস নিচ্ছিল, আমি নিজে ওয়েবসাইটে লগ ইন করেছি, লগ ইন করে লিংক পেয়েছি এবং আমি সেটা রেকর্ড করেছি আজকে। তার মানে যিনি এই যে ওয়াহিদুজ্জামান বলছেন যে ওয়েবসাইটে ঢুকতেও পাননি, তিনি লগ ইন করতে পারেননি হয়তো, বা লগ ইন করেননি। লগ ইন না করলে লিঙ্ক পাবেন না। আমি নিজেও লগ ইন না করে যখন গিয়েছি তখন লিঙ্ক পাইনি, বাট যখন লগ ইন করেছি তখন পেয়েছি। তো আজকের
বিষয় শুধু তাই না, এই আগামী কয়েকটা ক্লাসও হয়তো আপনাদেরকে আমরা লিংক দিব এবং লিংকের মাধ্যমে আপনারা ক্লাসে আসবেন। বাট আমাদের চাওয়া এবং আপনাদেরও জন্য এটা করা উচিত যে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ঢুকবেন, এটা আপনাদেরও সামনে সুবিধা হবে। আপনারা তো একটা মাত্র কোর্স করবেন না, কয়েকটা কোর্স করবেন, তখন আপনাদের এই কোর্সগুলো আপনাদের প্রোফাইলের সাথে যুক্ত হবে। সাম পয়েন্ট আপনি নিজেও নিজেকে যা পারবেন যে আপনি কি কি কোর্স করেছেন। নট দ্যাট যে একটা অনলি ওয়েবসাইট যেখানে এক্লেকটিক আপনাদেরকে ভর্তি করাচ্ছে, এইটাই একমাত্র টার্গেট না। আপনি নরমালি দেখেন, আপনি প্রথম আলো পেপার পড়বেন, সেটা আপনি প্রথম আলোর ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন, তাই না? তো আপনি যদি ফেসবুকে এই প্রথম আলো, ডেইলি স্টার সবার নিউজ লিঙ্ক গুলো পেয়ে যান, এটা আপনার জন্য একটা সুবিধা হয়। ঠিক একই রকম একটা জিনিস আমরা এই প্ল্যাটফর্মে ডেভেলপ করার চেষ্টা করছি। যতদিন পর্যন্ত এইটা 100% ওয়ার্কিং না হবে, ততদিন পর্যন্ত আপনাদেরকে এই সাপোর্ট আমরা দিয়ে যাই। দ্বিতীয় কথা, আমি নাম ধরে একজনকে বলছি, আমাদের ভিতরে একজন আছেন অর্পণ দে। পুরোটা ক্লাস যেহেতু জামিল ক্লাস নিয়েছে, আমি বারবার অর্পণ দে মিউট করেছি। অর্পণ দে যদি কথা বলতে চান, আপনি নিজেকে আনমিউট করে কথা বলতে পারেন, কিন্তু আমি যখনই আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি নিজে থেকে আবার নিজেকে আনমিউট করে কোনো কথা বলছেন না, জাস্ট আনমিউট করে রেখে দিয়েছেন। এতে করে আপনার কাছ থেকে সাউন্ড আসছে। মাথায় রাখবেন, আপনার মিউট এবং আনমিউট করার উপরে জামিল ভাই বা আমি কি বলছি সেটা কিন্তু আপনার শোনাতে কোনো বাধা তৈরি করবে না। আপনি যদি কথা বলতে চান, তখন নিজেকে আপনি আনমিউট করে কথা বলবেন, আর কথা বলা শেষ করে নিজেকে আবার মিউট করে দিবেন। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ আপনার আশেপাশে যে সাউন্ডটা হচ্ছে, আপনার আশেপাশে যে সাউন্ডটা হচ্ছে, সেই সাউন্ডটা, এই যেমন এখন তাজুল ইসলাম নিজেকে মিউট আনমিউট করেছেন, আপনার কাছ থেকে একটা সাউন্ড আসতেছে, সেই সাউন্ডটা সবাই পাচ্ছে, ঠিক আছে? তাজুল ইসলাম আপনার কথা বলছি, যে আপনি নিজেকে এখন আবার আনমিউট করে ফেলেন, মিউট করে ফেলেন। এই জিনিসগুলো আপনাদের একটু শিখতে হবে, কারণ আমি নিজেও হয়তো আপনাদের পজিশনে থাকলে এই ভুলগুলো করে ফেলতাম, কারণ আপনারা একটা কঠিন সময় আছেন। এই যে আপনাদের তো আসলে মোবাইল দিয়ে পড়াশোনা করার কথা না, আপনাদের পড়াশোনা করার কথা হচ্ছে ক্লাসরুমে বসে। ক্লাসরুমে তো আপনারা চুপি থাকতে পারেন বা বুঝতে পারেন, কতটুকু আস্তে কথা বলে সমস্যা হবে না। বাট এইখানে আসলে আমাদের সবার সুবিধার্থে এই জিনিসটা একটু মেনটেন করতে হবে। তো এই দুটা বিষয় ছিল আমার কথা। আর শাকিল ভাই কি আছেন? এক্লেকটিক সুমন শারিয়ার কি আছেন? সুমন শারিয়ার। আচ্ছা, আরেকটা বিষয় আমার ছিল, আপনাদের মধ্যে যারা ওয়েবসাইট থেকে আসছেন, তারা একটু কষ্ট করে যদি পসিবল হয় আমাদের ফেসবুক গ্রুপটা একটু রেসপন্সিভ হন। হ্যাঁ, যে আমি ওয়েবসাইট থেকে ঢুকতে পেরেছি, তাহলে অন্যরা আসলে ওয়েবসাইট থেকে ঢোকার চেষ্টা করবে। আমার কাছে মনে হয় অনেকে ওয়েবসাইটে ঢোকার চেষ্টাই করে না। তো ওয়েবসাইটে আপনি যখন লগ ইন করবেন, তখন আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো আপনি ইমেল ভেরিফিকেশনটা যদি না করেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা থেকেই যাবে। বিপন দাস হাত তুলেছেন, কিছু বলতে চাইলে বলতে পারেন। আচ্ছা, এটার কি কোনো ফেসবুক কোনো গ্রুপ আছে? অবশ্যই একটা ফেসবুক গ্রুপ আছে। ফেসবুক গ্রুপ না থাকলে তো আপনার এখানে আসারই কথা না। আপনি এখানে এসেছেন কিভাবে? আমি ওই যে কি জানি বল, ওয়েবসাইটের মাধ্যমে এসেছি। আমি আজকে টাকা পেমেন্ট করে এনরোল করেছি এখানে। এই যে দেখেন বিপন দাসের এক্সাম্পলটা যদি আপনারা দেখেন, বিপন দাস আজকে ভর্তি হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে, আজকে এই ক্লাসের ভিতরে চলে এসেছে। তার কিন্তু ফেসবুক গ্রুপের হেল্পটা দরকারই হয় না। এখন কোয়েশ্চেন করতেছে ফেসবুক গ্রুপ আছে কিনা। তো তার মানে কি, ফেসবুক গ্রুপটা আসলে আপনাদের প্রপার কমিউনিকেশন করার জন্য আমাদের তৈরি করা, বাট ইন জেনারেল আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আসা উচিত। By the way, Bipon Das, there is a Facebook group, the secret Facebook group that you shouldn't that you may not find it in Facebook. আপনি এক্লেকটিকে যাদের সাথে কথা বলে নিজেকে এনরোল করেছেন, তাদেরকে বললেই আপনাকে তারা অ্যাড করে দিবে। আমাদের ফ্লিপস্টোফেল যে সিক্রেট গ্রুপটা আছে, সেখানে আপনাকে অ্যাড করে দিবে। তো আপনি কালকে অফিস থেকে ফোন করলেই আপনাকে অ্যাড করে দেওয়া হবে। ভাই, একটা ব্যাপার জানার ছিল। খালিদ বিন জামান ভাইয়া, আজকে যে ওয়ার্ড ফাইলটা ইউজ করা হয়েছে লেকচারের টাইমে, এটা ঠিক কোন কোর্সের? সেটা শেয়ার করা হবে কিনা? না, শেয়ার করা হবে না, আমি জাস্ট কোর্স নেমটা জানতে চাচ্ছি। এই ফাইলটা যত সম্ভব আমাদের এমবিএ, আইবিএর এমবিএ অ্যাডমিশন টেস্ট এবং ব্যাংক জব এর ইংলিশ কোর্স, এই দুটাতে এই পার্টিকুলার টপিকটা আছে। ওকে ভাই, থ্যাংক ইউ।
ভাইয়া একটা কোশ্চেন ছিল। ভাইয়া যেটা বলতে চাইছিলাম আপনাদের কি হ্যাঁ, লিপি রানিং বলেন। কোন, জি ভাইয়া, রানিং কি কোনো ব্যাংক কোর্স আছে, ব্যাংকের প্রিলিমিনারি বা রিটেন, যেটা ভর্তি হতে পারবো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, লিপি আলাদার আপনি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আপনাকে জিজ্ঞাসা করি, আপনি ওয়েবসাইটে গিয়েছেন এখন পর্যন্ত একবারও? জি জি ভাই, আমি প্রতিদিনই ওয়েবসাইট থেকে ঢুকি ভাইয়া। ওয়েবসাইট ও নাইস, কিন্তু ওয়েবসাইটের ভিতরে যে কোর্সে ক্লিক করলে কিন্তু আমাদের কারেন্ট সকল ব্যাচগুলো আপনি পেয়ে যাবেন এবং রানিং ব্যাচ আছে, কিন্তু সমস্যা হচ্ছে রানিং ব্যাচ যেমন আমি একটা ব্যাচ নিচ্ছি, জামিল ভাই একটা ব্যাচে নিচ্ছে, এই ব্যাচগুলোর অনেকগুলার হয়তো 11টা ক্লাস হয়ে গিয়েছে, অনেকগুলো হয়তো 7-8টা ক্লাস হয়ে গিয়েছে এরকম। সো একদম নাম্বার 1 একটা ক্লাসও হয়নি এরকম আছে কিনা, সেই ক্ষেত্রে এটা আপনাকে একলেক্টিকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে। আমি কিন্তু শুধু টিচার, তো আমি আমাকে বলা হয় এইটার ক্লাস নিতে, আমি সেই ক্লাসটা নিই। তো আপনার কোনো ব্যাচ শুরু হবে কি হবে না এরকম যদি কোশ্চেন থাকে, প্লিজ কন্ট্যাক্ট উইথ একলেক্টিক এডুকেশন, তারা আপনাকে হেল্প করবে। তৌফিক আহমেদ, বিপন দাস, আপনার জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে এফবি গ্রুপের লিংক ওয়েবসাইটে আছে। সো আপনি ওয়েবসাইটে কোর্স কি বলে কোর্সের ভিতরে ঢুকলে আশা করি এফবি গ্রুপের লিংকটা পেয়ে যাবেন ফেসবুক গ্রুপে। ওখানে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, সেই প্রশ্নের উত্তরগুলো দিলে আপনি সেখানে অ্যান্সার পাবেন, সরি ঢুকতে পারবেন। আচ্ছা, আমি এখন আপনাদের একলেক্টিক থেকে কেউ কি আছেন? সুমন সারিয়ার কি আছেন? সুমন সারিয়ার নেই। শাকিল ভাই তো নামাজে গিয়েছে, শাকিল ভাইও নেই। আচ্ছা, আপনাদের ভোকাবুলারি উইজার্ডের শিডিউলটা দেওয়া যাবে কাইন্ডলি? ভোকাবুলারি উইজার্ডের শিডিউলটা কিন্তু একলেক্টিক গ্রুপে দেওয়া আছে। তো আমি ভোকাবুলারি ক্লাসটা নিচ্ছি না, এই কারণে আমার এটা মুখস্থ নেই। আপনারা একলেক্টিক এডুকেশনের পেজে গিয়ে দেখবেন। আপনাদের ভিতরে আরেকজনের কোশ্চেন ছিল যে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, শেখ রেশমা বলেন। ভাইয়া ওই যে ভোকাবুলারি উইজার্ডটা ভাইয়া কিছুক্ষণ আগে একটা এসএমএস করে গিয়েছিলেন, এর জন্য আর কি বলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সানডে আর টিউজডে ওখানে দুদিন ক্লাস হবে, আমি জাস্ট একটু নোট ডাউন করেছিলাম এই জন্য। হ্যাঁ, সানডে টিউজডে 9টা থেকে 10টা 9 to পর্যন্ত, 10 PM, কারেক্ট। 9 to 10 PM, রাইট। তো এটা তো একটা হয়ে গেল, এখানে অবশ্য হ্যাঁ 9 to 10 PM। তো এইখানে আপনি একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। এরপরে কথা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ভিতরে হচ্ছে ওই ওভারল্যাপিং এর বিষয়টা হচ্ছে। তো ওভারল্যাপিং এর বিষয়টা হচ্ছে যে ক্লিস্টোফেলের কোর্সটা কিন্তু একটা শেষ হয়ে যাবে না। হ্যাঁ, ক্লিস্টোফেল হচ্ছে আপনারা জানেন 40টা ক্লাস, তো 10 সপ্তাহ। সো এটা শেষ হয়ে গেলেই আমরা আবার ক্লিস্টোফেল অফার করবো। সো এভাবে আপনারা বিভিন্ন কোর্সে কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন। সো আপনারা কোনো একটা কোর্সে ভর্তি হওয়ার আগে আগে নিজের হাতে কি কি আছে সেই জিনিসগুলো দেখে নেবেন, যে আপনার হাতে কি কি কোর্স আছে, আপনি আসলে ফ্রি আছেন কোথায়। না হলে আপনি যদি হঠাৎ করে ভর্তি হয়ে বলেন যে আমার এই সময় আরেকটা ক্লাস আছে আমি পারছি না, সেক্ষেত্রে কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে আপনাকে স্যাটিসফাই করা, বিকজ দেয়ার আর আদার 300 স্টুডেন্টস বা 200 স্টুডেন্টস যাদের এই টাইমটাই প্রয়োজন। রেকর্ড ক্লাস কতক্ষণ চলবে? আচ্ছা, রেকর্ডটা অফ করে দিই, হ্যাঁ এখন তো দরকার নেই।